থ্যাংক ইউ ফাহাদ, খুব ভালো বলছেন যে তাহলে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের যেরকম আমরা ইউসেজ ভ্যারিয়েন্সটা দেখছিলাম, এটা সিমিলার চিন্তা করতে পারেন যে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা হচ্ছে আমাদের লেবার কতটুকু আমরা ব্যবহার করলাম সেটার উপরে নির্ভর করে। এই জন্য বলছি লেবার যেহেতু সেজন্য এফিসিয়েন্সির কথাটা এখানে চলে আসছে, কিন্তু কনসেপ্টটা কিন্তু আগেরটার মতো। আবার এখন বলতেছে ইন সাম সিনারিওস we might also see a labor idle time variance. তো আইডল টাইম মানে কি বলেন তো কেউ, কি হতে পারে আইডল টাইম? হোয়াট ইজ আইডল টাইম? লেবার আইডল টাইম নন প্রোডাক্টিভ টাইম, হয়তো নষ্ট করছে স্যার। হয়তো স্যার আমাদের দিনে 6 ঘন্টা কাজ করার কথা, ও মাঝখানে হয়তো 1 ঘন্টা সে খাইতে বা কিছু কাজ করে না হয়তো, বা এরকম আর কি, বা পাওয়ার কাট ছিল। both the answers are right, যে আমাদের কিছু আইডল টাইম থাকে, এই যে পাওয়ার ফেল হতে পারে, অথবা আমাদের প্ল্যান্ড কোনো আইডল টাইম থাকতে পারে, প্ল্যান করা যে আমার শিফটিং টাইমের মধ্যে 1 ঘন্টা আইডল টাইম চলে যায়, দুটো শিফট হয়, এক শিফট থেকে এক শিফটে শিফটিং টাইম আমার 1 ঘন্টা নষ্ট হয়ে যায়, ওইটা একটা আইডল টাইম, ওটা প্ল্যান করা আছে। তো আইডল টাইম প্ল্যান করা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সো বেসিক কনসেপ্ট হচ্ছে আইডল টাইম ভ্যারিয়েন্স হচ্ছে আমার আইডল টাইমটা নিয়ে যে ব্যালেন্স ক্যালকুলেশন করবো লেবারের ক্ষেত্রে সেটা। তাহলে ডাইরেক্ট লেবার কস্টটা টোটাল ভ্যারিয়েন্সটা কিভাবে করবো? দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্ট্যান্ডার্ড ডাইরেক্ট লেবার কস্ট অফ দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন, স্ট্যান্ডার্ড ডাইরেক্ট লেবার কস্ট অফ দ্য কি অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যান্ড দ্য অ্যাকচুয়াল কস্ট অফ ডাইরেক্ট লেবার। তাহলে দেখেন উভয় ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশনটা কিন্তু উভয় ক্ষেত্রেই ধরা হয়েছে, স্ট্যান্ডার্ড ডাইরেক্ট লেবার কস্ট অ্যাট অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যান্ড দ্য অ্যাকচুয়াল কস্ট অফ ডাইরেক্ট লেবার। অ্যাকচুয়াল কস্ট অফ ডাইরেক্ট লেবার মানে অ্যাকচুয়াল টাইমটাও অ্যাকচুয়াল এবং ডাইরেক্ট লেবার যেই রেট দিচ্ছে সেই রেটেই অ্যাকচুয়াল, দুটো অ্যাকচুয়াল। আর এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন স্ট্যান্ডার্ড কস্ট, এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যাকচুয়াল কস্ট। তো এই দুটো পার্থক্য হইলে আমাদের টোটাল ভ্যারিয়েন্স। একটা ওই প্রফর্মা দিচ্ছে এখানে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ডাইরেক্ট লেবার ভ্যারিয়েন্স, টোটাল ভ্যারিয়েন্স হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ আউটপুট শুড কস্ট মাইনাস ডিড কস্ট। শুড কস্ট হচ্ছে কি স্ট্যান্ডার্ড, ডিড কস্ট হচ্ছে আমরা যে কস্টটা খরচ করছি, যে আমাদের ইনকার্ড কস্ট, ডিড কস্ট। শুড কস্টটা হওয়ার ছিল, ডিড কস্টটা কি হয়ে গেছে। এই দুটো পার্থক্য হচ্ছে আমার টোটাল কস্ট ভ্যারিয়েন্স। A total labor variance can also be analyzed further. এরপরে কি করব? এই যে টোটাল ভ্যারিয়েন্সটা আমরা বের করছি, এটাকে আবার আমরা আরো বেশি অ্যানালাইজ করতে পারবো। কিভাবে পারবো? It can be analyzed into 2 sub variances. দুটো সাব ভ্যারিয়েন্স বের করতে পারবো। কি? একটা লেবার রেট ভ্যারিয়েন্স, আর হচ্ছে ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। লেবার রেট ভ্যারিয়েন্স হচ্ছে পেইং মোর অর লেস দেন এক্সপেক্টেড পার আওয়ার অফ ফর লেবার। দেখেন, paying more or less than expected per hour. Per hour কথা চলে আসছে, আমরা কিন্তু হিসাব করার সময় পার আওয়ারটাই আগে দেখবো যে আমার পার আওয়ার রেটটা কি ফেভারেবল নাকি অ্যাডভার্স, তারপরে আমরা অ্যাকচুয়াল লেবার আওয়ার দিয়ে গুণ করলে আমরা চলে আসবে। তাহলে ডাইরেক্ট লেবার আওয়ার রেটটা কিভাবে করতেছি? পেইং মোর অর লেস দেন এক্সপেক্টেড পার আওয়ার অফ ফর লেবার। অ্যান্ড ডাইরেক্ট এফিসিয়েন্সিটা কি হচ্ছে? ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কিভাবে করবো? Using more or less labor hours per unit than expected. তার মানে আমার পার ইউনিটে যত ঘন্টা লেবার আওয়ার লাগাতো প্রয়োজন ছিল, বাজেট করেছিলাম, স্ট্যান্ডার্ড ছিল আমার স্ট্যান্ডার্ড কস্টিং, আমরা যে কস্ট কাট করেছিলাম কত ঘন্টা লাগবে এক একটা ইউনিট করতে, সেই ঘন্টার থেকে পার ইউনিটে যত চিন্তা করছিলাম তার চেয়ে কম বা বেশি হয়েছে। সেটা হচ্ছে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা সেখান থেকে বেরোচ্ছে। যদি আমার মনে করেন আমার লেবারের যে ঘন্টা কত ঘন্টা লাগাচ্ছে, যদি আমার একটা ইউনিট করতে যদি মনে করেন আমার 2 ঘন্টা পার ইউনিট আমার লেবার আওয়ার লাগে, চিন্তা করছিলাম, কিন্তু লেগে গেল 1.5 ঘন্টা, তাহলে কি আমার এফিসিয়েন্সি ভালো না খারাপ? ভালো। স্যার। আর 1 ঘন্টা লাগলে খারাপ। তো এই জন্যই এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। আচ্ছা, তা একটু সামনে আগাই। সীমা অ্যাব্রিভিয়েশন করছে, সীমা এখানে ডেফিনিশন দিছে যে ডাইরেক্ট লেবার rate variance is defined as one of which indicates the actual cost of any change from the standard labor rate of remuneration. Our direct labor efficiency variance is defined as standard labor cost of any change from the standard level of labor efficiency. ওই কথাটা একই, এই সীমা একটা ডেফিনিশন তার মানে দিছে।
এবার হচ্ছে কি আপনার ডাইরেক্ট লেবার রেট ভ্যারিয়েন্স, তাহলে এটাও আমরা একই রকম কনসেপ্ট, রেট এর ডিফারেন্স কারণে স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার, ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার অ্যান্ড দ্য অ্যাকচুয়াল রেট পার আওয়ার, এটাকে মাল্টিপ্লাইড বাই দ্য অ্যাকচুয়াল আওয়ার্স দ্যাট ওয়্যার পেইড ফর। তাহলে অ্যাকচুয়াল আওয়ারটাই কিন্তু এখানে আসতেছে, রেটের ডিফারেন্সটা পার আওয়ারে কত হয়েছিল সেইটাই। লেবারটা, লেবার ইফিসিয়েন্সির মধ্যে ইফিসিয়েন্সি পার ইউনিটে কত হয়েছিল, ডিফারেন্সটা কত ছিল, সেটাই আমার লেবার ইফিসিয়েন্সির ক্ষেত্রে। রেটের ক্ষেত্রে পার আওয়ার, সরি পার ইউনিট লেবারের যে রেটটা ছিল, যে পার আওয়ার রেটটা, সেটার মধ্যে কি ডিফারেন্স ছিল অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ডের মধ্যে, ওটাকে দিয়ে অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক দিয়ে গুণ করলে আমি লেবার রেট ডিফারেন্স পেয়ে যাচ্ছি। তো লেবার রেট, ডাইরেক্ট লেবার রেট ভ্যারিয়েন্সের একটা পারফরম্যান্স এর নাম্বার অফ আওয়ার্স পেইড, শুড কস্ট পার আওয়ার স্ট্যান্ডার্ড, ডিড কস্ট মানে অ্যাকচুয়াল, ওই প্লাস মাইনাস করলে ডাইরেক্ট লেবার রেট ভ্যারিয়েন্সটা আমরা পেয়ে যাই। তাহলে the direct labor efficiency variance হচ্ছে difference between the standard hours specified for the actual production, difference between the standard hours specified for the actual production জন্য আমার কত ঘন্টা, মনে করেন 1000 এর জন্য 2 ইউনিট 2 আওয়ার করে ধরছিলাম, বাজেট ছিল স্ট্যান্ডার্ড আওয়ার এক ইউনিটে, তাহলে 1000 ইউনিট প্রোডাকশনের জন্য আমার 2000 আওয়ার খরচ হচ্ছে। তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার স্পেসিফাইড ফর অ্যাকচুয়াল প্রোডাকশন বের করবো, ওটা থেকে আবার অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক বাদ দিব, যোগ করে প্লাস এর মান দেখবো, ওইটাকে মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড আওয়ারলি রেট। তখন স্ট্যান্ডার্ড আওয়ারলি রেট যেটা থাকবে পার ইউনিটে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড আওয়ার ছিল, ওই যদি স্ট্যান্ডার্ড রেট গুণ করলে আমার আওয়ার ডিফারেন্সটার জন্য কত ভ্যালু সেটা বের করবো, এবং ওই ভ্যালুটি হচ্ছে আমার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, আমার কাজের দক্ষতার ভ্যারিয়েন্স। আচ্ছা, পারফরম্যান্স ইন্ডিসেক্টর, ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, অ্যাকচুয়াল আউটপুট প্রডিউসড should take, স্ট্যান্ডার্ড আওয়ার্স এর should take and অ্যাকচুয়াল আওয়ার্স এর did take, কত ঘন্টা নেওয়া হয়েছে, কত ঘন্টা নেওয়ার দরকার ছিল, কত ঘন্টা নিছি, ওই দুইটা পার্থক্য বের করে স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার দিয়ে গুণ করলে আমার ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স আমরা পেয়ে যাব। মোটামুটি ঢুকছে মাথায় কথাগুলো? জি স্যার। একটা এক্সাম্পল করলে ইনশাআল্লাহ আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। লেটস সি এক্সাম্পল 5। এখানে বলছে ইভান Korshunov Limited makes a single product and has the following budgeted or standard information. Budget production হচ্ছে 1000 ইউনিট, লেবার আওয়ার্স পার ইউনিট 3 মানে কি 3 আওয়ার, হ্যাঁ লেবার আওয়ার্স বলে দিছি তো, একটু ভালো মতো খেয়াল করেন, লেবার আওয়ার্স পার ইউনিট 3 মানে 3 ঘন্টা লাগে পার ইউনিট, এই তো বিষয়টা। জি স্যার। ইয়েস স্যার। তারপর লেবার রেট পার আওয়ার 8 টাকা। তাহলে আমার বাজার প্রোডাকশন 1000, লেবার আওয়ার্স পার ইউনিট 3 ঘন্টা লাগে, লেবার রেট পার আওয়ার 8 টাকা করে দিতে হয়। অ্যাকচুয়াল রেজাল্টটা হচ্ছে আউটপুট হচ্ছে আমার 1100 ইউনিট, তাহলে আউটপুট বেশি হলো না? বাজার ছিল 1000, আউটপুট হচ্ছে 1100, 100 ইউনিট বেশি আউটপুট হইলো। আওয়ার্স পেইড ফর অ্যান্ড ওয়ার্ক 3400 আওয়ার্স, তাহলে আমার স্ট্যান্ডার্ড ছিল 3 আওয়ার করে, তাহলে আমার 1100 ইউনিটে কত আওয়ার লাগা উচিত ছিল? 3300। কিন্তু আওয়ার্স পেইড ফর এন্ড ওয়ার্ক হচ্ছে কত? 3400 আওয়ার্স। 100 টাকা 100 আওয়ার বেশি, 100 ঘন্টা কি করছি বেশি খরচ করছি, বেশি ইউজ আমাদের গেছে। তাহলে কি এফিসিয়েন্সি কি অ্যাডভান্স হলো নাকি ফেভারেবল হলো? অ্যাডভান্স হলো। কেন? বাজারের চেয়ে আমরা বেশি পরিমাণ আমাদের নষ্ট হয়েছে, কম দক্ষ আমরা, আমাদের লেবার দক্ষতার কম ছিল, ওই জন্য আমার 100 ঘন্টা বেশি লাগছে, এইটি হচ্ছে বিষয়। আবার লেবার কস্ট 28300 টাকা খরচ করছি, তাহলে আমি এখন লেবার কস্ট দেখবো 3 টাকা করে আমার লেবার কস্ট ছিল, আমার লাগা উচিত ছিল কত টাকা? 1100 ইউনিটের কত টাকা লাগা উচিত ছিল, আর আমি কত টাকা লাগাইছি এখানে? হ্যাঁ, তাহলে এখন 3024 এক ঘন্টায় লেবারের 3 টাকা, আর সরি লেবার আওয়ার 3 ঘন্টা
8 টাকা করে 324 টাকা, তাহলে আমার কত টাকা লাগা ছিল ওখানে? 3400 ঘন্টার জন্য কত টাকা ছিল এবং আমি কত টাকা দিছি, সেটা পার্থক্যটা হচ্ছে আমার কস্ট। সো আমরা করি মুখে মুখে। প্রথমে আমরা দেখি যে আমাদের ডাইরেক্ট লেবার রেট ভ্যারিয়েন্সটা করি। 8 টাকা করে 34 ঘন্টা কয় টাকা হয়? 3400 ঘন্টা 8 টাকা করে কত টাকা হয়? 200 হ্যাঁ, 27200 টাকা হয়। এটা হচ্ছে আমার শুট কস্ট। 3400 ঘন্টা কাজ করেছি, 8 টাকা করে আমরা we should have to pay 8 টাকা করে। 27200 টাকা পে করা হচ্ছিল, কিন্তু পে করছি কত টাকা? 28300। 28300 টাকা। তাহলে কত টাকা কম বা বেশি করলাম? 1100 টাকা বেশি করছি স্যার, অ্যাডভান্স। বেশি করে অ্যাডভান্স নাকি ফেভারেবল? স্যার অ্যাডভার্স 1100। অ্যাডভার্স। বাস, তাহলে এটা পেয়ে গেলাম আমার ডাইরেক্ট লেবার রেট ভ্যারিয়েন্স। রেটের ভ্যারিয়েন্সের কারণে আমার যেই রেটের মানে ওঠানামার কারণে আমি যে বেশি টাকা পেমেন্ট করলাম সেটা অ্যাডভার্স, খরচ বেশি হয়েছে অ্যাডভার্স। এবার ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা করেন। আমি কতটুকু ইউজ করতে পারতাম? আমরা বললাম 3400 ঘন্টা ইউজ করছি, কিন্তু ইউজ করে আমাদের কত লেবার আওয়ার ইউজ করা দরকার ছিল? 3300। কত ঘন্টা বেশি করলাম? 100। 100টা কি অ্যাডভার্স হইলো নাকি ফেভারেবল হইলো? অ্যাডভার্স। কত টাকা করে এবার ভ্যালু করেন এটাকে? 8 দিয়ে মাল্টিপ্লাই করব। 8 দিয়ে, यस, স্ট্যান্ডার্ড রেট, তাই না? আমাদের বলেছিলাম যে আমরা স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করব। $800। তাহলে $800 অ্যাডভার্স প্লাস 1100 অ্যাডভার্স, সো 1900 অ্যাডভার্স টোটাল। প্লাস করলে তাহলে টোটালে গিয়ে $1900 অ্যাডভার্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে আনসারে কি 1900 দেখাবো না 800 দেখাবো? না, এখানে তো আমাদেরকে বলছে ক্যালকুলেট রেট এন্ড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সেস। আলাদা রেট ভ্যারিয়েন্স কত, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কত। এখানে বলছে কি ক্যালকুলেট রেট এন্ড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সেস ফর লেবার। তো রেট ভ্যারিয়েন্স কত বলবো আমরা তাহলে এখন? 800 অ্যাডভার্স। 800 অ্যাডভার্স। রেট ভেরিয়েন্স 1100 স্যার। রেট ভ্যারিয়েন্স 1100, তাই না? রেটের জন্য কারণে রেট ভ্যারিয়েন্স হচ্ছে 1100, আর এফিসিয়েন্সির জন্য যে কারণে আমার ভ্যারিয়েন্সটা হয়েছে সেটা হচ্ছে কত টাকা? 800। ক্লিয়ার বিষয়টা? ভেরি সিম্পল। তারপর আরেকটু আগাই। স্যার 1900 টাকা যেটা বলছেন ওটা বুঝিনি স্যার। 1900 টাকাটা কেন আসবে, টার্মটা কি হবে স্যার? না, 19 টাকা বলি, 19 টাকা আপনার মাথা থেকে চলে যাবে। আপনি এখন রেট ভ্যারিয়েন্স এবং রেট ভ্যারিয়েন্স অ্যাডভান্স পাইছেন, ভলিউম ভ্যারিয়েন্স অ্যাডভান্স পাইছেন, একটু বুঝছেন তো? জি স্যার, এতটুকু বুঝছি। বাস, বাকিটা আপনার ক্লিয়ার হবে সামনে, অসুবিধা নেই। ওটা টোটাল ভ্যারিয়েন্স আমি করতে বলছিলাম, ওটা আমরা চাইনি যখন আমরা এটা করতেছিলাম। ওকে স্যার। এখানে দেখেন শর্টকাটে দেখাচ্ছে, এটা কি দেখাইলো? এই স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট আর অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড রেট, এই দুটো হচ্ছে কি এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট কত? স্ট্যান্ডার্ড আওয়ার ছিল আমার 3300 আর অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট। তাহলে আমার 3400 আওয়ার করছি, আবার স্ট্যান্ডার্ড রেট দিয়ে দুটোই স্ট্যান্ডার্ড গুণ করলে আমরা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা পাইছি। এই যে স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট 3 ঘন্টা করে পার ইউনিটে 1100 ইউনিটে কত লাগতো? 3300 ইউনিট গুণ 8 টাকা পার ডলার পার আওয়ার, তাহলে 26,400 টাকা। তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট হয়তো আমার হওয়া উচিত ছিল, শুট কস্ট ছিল 26,400। আবার অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট, তাহলে অ্যাকচুয়াল আওয়ার ছিল 3400 আর স্ট্যান্ডার্ড রেট ছিল আমার 8 টাকা, তাহলে ছিল আমার 27,200। তাহলে এখানে যে ডিফারেন্সটা হইলো স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট এবং অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড রেট, এই দুটো ডিফারেন্সে যেটা আমার ডিফারেন্স যেটা পাইছি সেটা হচ্ছে আমার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স $800 অ্যাডভার্স, যেটা আমরা একটু আগে মুখোমুখি হিসাব করলাম, $800 অ্যাডভার্স। আবার অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড রেট, মানে এই যে 3400 ঘন্টাকে 8 দিয়ে গুণ করছে, অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড রেট থেকে আবার অ্যাকচুয়াল আওয়ার, অ্যাকচুয়াল রেট, যেটা আমি খরচ করছি 8,300 টাকা আমার প্রশ্নে বলে দিছিল। এই যে 8,300 টাকা লেবার কস্ট, 8,300 টাকা প্রশ্ন বলে দিছিল, 8,300 টাকা খরচ করছি আমরা। সেখানে আমরা পেয়ে গেছিলাম 1100, আমরা মুখোমুখি করছিলাম, ওইটা রেটের কারণে হয়েছিল ডিফারেন্সটা। তাহলে এখানে 1100, তাহলে 800 অ্যাডভার্স, 1100 অ্যাডভার্স, কত হয়? দুটি অ্যাডভার্স 1900। দুটি অ্যাডভার্স, হ্যাঁ জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের ঘটনা। আচ্ছা, 1900 কেন বলছিলাম? একটু আগে যিনি প্রশ্ন করছিলেন
এবার আপনি বলেন, উত্তর দেন। এই দেখেন, স্ট্যান্ডার্ড আওয়ার স্ট্যান্ডার্ড রেট ছিল 2640, অ্যাকচুয়াল আওয়ার অ্যাকচুয়াল রেট হয়েছে 28,300, 26,400, 28,300। 28,300 থেকে 26,400 বাদ দেন তো কত হয়? বাদ দেন। যিনি প্রশ্ন করছিলেন ওনার নাম কি? স্যার মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন, দেখেন তো 28,300 থেকে 26,400 বাদ দিলে তো আমাদের টোটাল ব্যালেন্সটা পাই, সেটা 1900 টাকা হয় কিনা দেখেন। জি স্যার। হয়। কেন হবে না? অবশ্যই হতে বাধ্য, কারণ 28,300 টাকা কি অ্যাকচুয়াল আওয়ার অ্যাকচুয়াল রেট, একদম অ্যাকচুয়াল কস্টটা। আর স্ট্যান্ডার্ড আওয়ার স্ট্যান্ডার্ড রেট একই অবস্থাতে আমার 26,400 হওয়া ছিল, 26,400 হওয়া ছিল, কিন্তু হয়েছে আমার 28,300। এর মধ্যে আমার এফিসিয়েন্সির কারণে কিছু লস হয়েছে $8, এর মধ্যে আমার রেটের কারণে কিছু লস হয়েছে, সেটা হচ্ছে $1,100। সব মিলে যোগ করলে $1,900 হয়। ভেঙে ভেঙে দিলাম। জি আর স্যার। এখানে আমরা টোটাল করলো, টোটালটা পেলাম 28,300 বিয়োগ 26,400। ক্লিয়ার কথাটা? জি স্যার। স্যার এখানে হচ্ছে দুইটাই অ্যাডভার্স, যদি স্যার একটা অ্যাডভার্স একটা যদি ফেভারেবল থাকতো তাহলে টোটাল ব্যালেন্স বের করার সময় কি দুইটাই যোগ করে দিতাম? না, আমরা আগের অঙ্কে আপনার মনে নাই আমরা কি করছিলাম? একটা অ্যাডভার্স ছিল, একটা ইয়ে ছিল, ফেভারেবল ছিল। চলে যাই ওখানে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাক। এটা ভালো প্রশ্ন করছেন, এটা কনফিউশন থাকা উচিত না। এই দেখেন, আমাদের এক্সাম্পল 4 এ কি করছিলাম, এক্সাম্পল 3 এক্সাম্পল 4 আমরা একটু আগে রিভিউ করে আসছি। তখন কি ছিল? ইউসেজ ভ্যারিয়েন্সটা ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের মধ্যে, ম্যাটেরিয়ালের মধ্যে ইউসেজ ভ্যারিয়েন্সটা ছিল অ্যাডভার্স 2,000 টাকা এবং প্রাইস ভ্যারিয়েন্স ছিল 1,100 ফেভারেবল। জি স্যার। ছিল না? জি স্যার। তাহলে 2,000 অ্যাডভার্স আর 1,100 ফেভারেবল, তাহলে যোগ বিয়োগ করলে প্লাসে মাইনাসে মাইনাস করেন না, কত হয় তাহলে? 900 হয় না? 900 অ্যাডভার্স। 900 অ্যাডভার্স ছিল না? জি স্যার। ওইটা টোটাল আপনার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমার টোটাল ভ্যারিয়েন্স ছিল, টোটাল ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স ছিল, তাই তো? টোটাল ম্যাটেরিয়াল মানে $900 আমরা যখন স্প্লিট করছি, কিছু কারণ ছিল ইউসেজের কারণে, ইউসেজ ছিল অ্যাডভার্স বেশি ইউজ করছিলাম, যার ধরুন আমার 2,000 টাকা সেখানে লস গেছিল। আবার প্রাইসের ক্ষেত্রে আমি কিছু কম দিয়ে পারছিলাম, সেখানে আমার 1,100 টাকা আমার ফেভারেবল ছিল। তখন যখন যোগ বিয়োগ করলাম, 2,000 থেকে 1,100 বাদ দিলাম, 2,000 অ্যাডভার্স, 1,100 ফেভারেবল। যখন আমি প্লাস মাইনাস করলাম হয়ে গেল 900 অ্যাডভার্স, মানে নেট হয়ে গেল 900 অ্যাডভার্স। ওই যে এই 900টা হচ্ছে আমার টোটাল ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড এখানে এই ম্যাটেরিয়াল ক্ষেত্রে যা, আমরা ডাইরেক্ট লেবারের ক্ষেত্রে তাই করলাম। এই যে ডাইরেক্ট লেবার তাহলে কি হলো এখন? এখানে এটা জিনিসটা দেখায় নাই, এখানে জিনিসটা ভেঙে দেখায় নাই, কিন্তু এই যে আপনি এই যে 28,300 থেকে 26,400 বাদ দিলে কত পান? 1900 পান না? জি স্যার। 1900 পান। তো একটা এফিসিয়েন্সিও আমার 800 অ্যাডভার্স আর রেটটাও 1,100 অ্যাডভার্স, দুইটাই অ্যাডভার্স। তাহলে অ্যাডভার্স যোগ করলে আবার মাইনাসে প্লাস হয়ে আরো মাইনাস হলো, তাহলে 1900 টাকা অ্যাডভার্স হলো। কথাটা ক্লিয়ার কিনা বলেন সবাই? জি স্যার, এখন বুঝছি। ইকুয়েশন কিন্তু বোঝার এমন সিম্পল ইকুয়েশন, জাস্ট মাথায় ঢুকানো আর কি। কনসেপ্টটা ঢুকে গেলে ইনশাআল্লাহ ঝামেলা হবে। এবার আসেন আইডল টাইম নিয়ে একটা কথা আসছে, আইডল টাইম এন্ড আইডল টাইম ভ্যারিয়েন্সেস। তো আইডল টাইমটা আমরা তো সবাই বললেন যে আমাদের কাজ করার সময় কিছু সময় এমনিতেই নষ্ট হয়ে যায়, শিফটিং এর সময় নষ্ট হতে পারে, মেশিন ব্রেকডাউন হয়ে যেতে পারে। তো অনেকগুলো আইডল টাইম হতে পারে, লেবার ঠিকমতো আসে নাই হইতে পারে। তাহলে আইডল টাইম এন্ড আইডল টাইম ভ্যারিয়েন্সেস গুলো তাহলে একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে আমি যদি এফিসিয়েন্সি যদি ঠিক করতে চাই, আমার এফিসিয়েন্সি এটা যদি আইডল টাইমটা যদি সত্যিকার অর্থে যদি কোনো মানে ট্রু কোনো কারণ থেকে থাকে, তাহলে আমি এফিসিয়েন্সি ক্যালকুলেশন করার সময় যদি আইডল টাইমটাকে যদি কনসিডার না করি, তাহলে আমি এফিসিয়েন্ট কতটুক না এফিসিয়েন্ট না কতটুক এফিসিয়েন্ট বা কতটুক এফিসিয়েন্ট না, সেই জিনিসটা আমার হিসাব করতে তো ভুল হয়ে যেতে পারে, তাই না? তো ওই জন্যই আমার কি করতে হবে, আইডল টাইম থেকে আমাদের কনসিডারেশন আনতে হবে। সেই জন্যই এই কথাটা আসছে, ডিউরিং আ পিরিয়ড there might be idle time when the workforce is not doing any work at all. When idle time occurs and if it is recorded, the efficiency variance should be separated into two parts. আচ্ছা, এখানে একটা কথা আছে, when idle time occurs, যখন idle timeটা ঘটে, and if it is recorded. রেকর্ডের কথাটা কেন বলছে? রেকর্ডের কথা কেন বলছে? অনেক সময় আমরা আইডল টাইমটাকে ধরে নিয়ে যে আইডল টাইম আমাদের হবে, ওই জন্য বলছে রেকর্ডেড, এটা আমার ঘটনা ঘটবে। সো when idle time occurs and if it is recorded, তখন কি করতে হবে, the efficiency variance
should be separated into two parts. তখন efficiency variance করার সময় আমাকে দুই পার্টে আনতে হবে, an idle time variance আর একটা হচ্ছে an efficiency variance during active working hours. তাহলে idle time and idle time variance যখন বের করব কিভাবে, একটা বের করব আর একটা হচ্ছে efficiency variance during active or working hours. আমি যখন idle টাইমটা বের করব, idle টাইম যে স্ট্যান্ডার্ড থাকবে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী idle টাইমের মধ্যে ব্যালেন্স কি আছে না আছে সেখানে হিসাব করব। আবার একটা হিসাব করব যেটা আমার অ্যাক্টিভ ওয়ার্কিং আওয়ার যেটা ছিল সেখানে আমার এফিসিয়েন্সি কোনো ব্যালেন্স হয়েছে কিনা। তাহলে আমি আমাদের হিসাবটা এই মানে আমাদের যে অ্যানালাইসিসটা পারফেক্ট হবে। আমরা আমাদের যে লেবার ফোর্সের যে এফিসিয়েন্সি সেটাকে আমরা পারফেক্টলি আমরা ভ্যালু করতে পারবো, আমরা হিসাব করতে পারবো, ওদের এফিসিয়েন্সিটা দক্ষতাটা আমরা বুঝতে পারবো। তাহলে আবার দেখেন, when idle time occurs, if it is recorded, the efficiency variance should be separated into two parts. একটা হচ্ছে দুই পার্টে ভাগ করব, তার মধ্যে একটা হচ্ছে idle time variance-টাকে আলাদা করে করব, idle time variance-টাকে আলাদা করে করব, আর an efficiency variance during active working hours. একটু 1 মিনিটের ব্রেক নিতে হচ্ছে, আলাদা দিচ্ছে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। এটা পড়েন আপনারা। ওকে, আবার শুরু করি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। তাহলে আসেন, তাহলে এবার আমরা আইডল টাইমটা বোঝার চেষ্টা করছিলাম। তাহলে আইডল টাইমটা তখন থাকবে যদি আইডল টাইম যদি ঘটে এবং যদি রেকর্ডেড করা থাকে, তাহলে আমরা আইডল টাইমটা সেপারেট করে নিয়ে আমরা যেটা অ্যাক্টিভ ওয়ার্কিং আওয়ার্স সেটারও একটা এফিসিয়েন্সি ব্যালেন্স বের করবো, আর আইডল টাইম ব্যালেন্স হিসেবে আরেকটা ব্যালেন্স বের করবো। সেটা আমরা একটু পরে একটা এক্সাম্পল করলে আরো ক্লিয়ার হবে, একটা ইলাস্ট্রেশন আছে। আর ইফ দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড আইডল টাইম সেট, যদি কোনো স্ট্যান্ডার্ড আইডল টাইম সেট করা না থাকে তাহলে কি হবে? দেন দ্য আইডল টাইম ভ্যারিয়েন্স ইজ অলওয়েজ অ্যাডভার্স, মানে তখন ওটা পুরোটাই লস, তখন কোনো আইডল টাইম ভ্যারিয়েন্সের কথা নাই আর, বিকজ ইট রিপ্রেজেন্টস মানি ওয়েস্টেড। আইডল টাইম ডেফিনিশন দিছে আমাদের এখানে কি দেখেন, the purpose of an efficiency variance should be to measure the efficiency of the workforce in the time they are actively engaged in making products or developing delivering a service. তাহলে efficiency variance যে আমরা করি এটা কি পারপাসে, কেন করি, এই কেন করি কথাটা যদি মাথায় ঢুকে বলতে পারেন তাহলে কনসেপ্ট মাথাতে জীবনে যাবে না। কি বলতেছে, the purpose কি, what is the purpose of efficiency variance? Purpose of efficiency variance should be to measure the efficiency of the workforce in the time they are actively engaged in making products or delivering a service. The direct labor idle time variance is defined as this variance occurs when the hours paid exceed the hours worked and there is an extra cost caused by this idle time. Its computation increases the accuracy of the labor efficiency variance. এটা সীমা টার্মিনোলজি থেকে ওরা একটা ডেফিনিশন দিচ্ছে। একটা ইলাস্ট্রেশন করলে আমরা জিনিসটা একদম মাথায় ক্লিয়ার হবে। ইলাস্ট্রেশনের মধ্যে a product has a standard direct labor cost of $15 consisting of 1.5 hours of work for each unit at a cost of $10 per hour.
তাহলে কি বলতেছে স্ট্যান্ডার্ড কস্ট ডাইরেক্ট লেবার কস্ট ছিল $15 পার ইউনিট, যেখানে 1.5 ঘন্টা করে লাগে পার ইউনিটে এবং 10 টাকা পার আওয়ার রেট। 10 টাকা পার আওয়ার হলে 1.5 ঘন্টায় 15 টাকা লাগে। During April, 100 units were produced. The direct labor workers were paid $2,000 for 160 hours of attendance. তাহলে 100 ইউনিট প্রডিউস করছি, আমি পে করে ফেলছি $2,000 160 ঘন্টার জন্য। 100 ইউনিটে আমার কত ঘন্টা লাগা উচিত ছিল বলেন? 150, কারণ 1.5 ঘন্টা করে পার ইউনিট আমরা বাজেট করছিলাম। তো আমি 100 ইউনিট প্রডিউস করছি এপ্রিলে, ডাইরেক্ট লেবার 2,000 টাকা পেমেন্ট করছি এবং 160 ঘন্টা ধরে পেমেন্ট করছি। বাট the idle time records show that 30 hours in the month were recorded as idle time. তাহলে আমরা idle time রেকর্ড এখানে রাখছি একটা, ওখানে দেখতে পাচ্ছি 30 ঘন্টা আমার idle time হিসেবে রেকর্ড করা হয়েছে এখানে। তাহলে আসলে আমি আমার 100 ইউনিট প্রডিউস করার জন্য কত ঘন্টা আমার লাগছে আসলে বলেন? আইডল টাইম 30 ঘন্টা যদি বাদ দিই তাহলে আমি 100 ইউনিট প্রডিউস করার জন্য আসলে কত ঘন্টা লাগছে? 70 ঘন্টা স্যার। না, 1 ঘন্টা 30 1 ঘন্টা 30 130 130 ঘন্টা লাগে। 130 ঘন্টা, জি স্যার। 130 ঘন্টা লাগে। হ্যাঁ, কি বলছে এখানে আবার দেখেন, the direct labor workers were paid $2,000 for 160 hours of attendance. তাহলে 160 ঘন্টা কাজ করছে ওরা। এবং but the idle time records show that 30 hours in the month were recorded as idle time. তাহলে আমি 160 ঘন্টা অ্যাটেন্ডেন্স ছিল আমার ডাইরেক্ট লেবার, 30 ঘন্টা বাদ দিলে 130 ঘন্টা কাজ করছি কত ইউনিট করার জন্য? 100 ইউনিট করার জন্য। 100 ইউনিট, কিন্তু 100 ইউনিট করার জন্য আমার স্ট্যান্ডার্ড কত ঘন্টা ছিল? স্ট্যান্ডার্ড 150 150 ছিল। তাহলে লাগাইছি কত ঘন্টা? 130 ঘন্টা, তাই তো? অ্যাকচুয়ালি এফিশিয়েন্ট। তাহলে আমি তো আসলে এফিশিয়েন্ট, কিন্তু দেখেন আইডল টাইমের কারণে দেখছি আমি বুঝতে পারছি যেখানে এটা তো এফিশিয়েন্সিতে আমার লস হচ্ছিল, কিন্তু আসলে কিন্তু ঠিক না। আইডল টাইমটা বাদ দিলে কিন্তু 130 ঘন্টা, তাহলে আমার এফিশিয়েন্সিটা ভালো থাকে। এবার আমার দেখেন, we can record an idle time variance of 30 hours adverse. This is costed at the standard rate per hour, $10, to give an idle time variance of $300 adverse. ঠিক আছে না? এই যে 30 ঘন্টা পেমেন্ট করলাম, এই পেমেন্টটা তো আমার আসলে ওয়েস্ট গেল, নষ্ট হইল। তাহলে ওটা নষ্ট মানে তো অলওয়েজ অ্যাডভার্স থাকবে। তাহলে আমরা আইডল টাইম ভ্যারিয়েন্স $300, যেটা আমরা স্ট্যান্ডার্ড রেট 10 টাকা অনুযায়ী যদি দিই, $300 কি হবে? আমার অ্যাডভার্স হবে। হ্যাঁ, সেজন্য বলছে we can record an idle time variance of 30 hours adverse. This is costed, ওই 30 আওয়ারকে আবার ভ্যালু করলে this is costed at the standard rate per hour $10 to give an idle time variance of $300 adverse. আবার আসেন, the efficiency variance should then be calculated using the active hours work, not the total hours paid for. ওই যে $160 যদি পেমেন্ট করছি তার জন্য না, আমি অ্যাকচুয়াল আওয়ার্স ফর কত ঘন্টা? 130 ঘন্টা। হ্যাঁ, তাহলে the efficiency variance should then be calculated using the active hours work, not the total hours paid for. আমরা 160 ঘন্টার মধ্যে 30 ঘন্টা আইডল টাইম ভ্যারিয়েন্স হিসেবে বের করে বলছি $300, ওটা আমরা ব্যালেন্স একটা বের করছি। আর 130 ঘন্টা বাকিটা, ওটার জন্য আমরা এবার এফিসিয়েন্সি ব্যালেন্সটা বের করব। তো দেখেন তাহলে কি হয়, অ্যাকচুয়াল আউটপুট প্রডিউসড 100 ইউনিট should take standard hours 150 hours, যেটা আমরা একটু আগে অনেকবার হিসাব করলাম, did take আমার 160 hours minus 30 hours, তাহলে 130 hours। তাহলে আমার 20 আওয়ার্সটা কি হইলো? ফেভারেবল হইল। ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কত? 20 আওয়ার্স। এবার স্ট্যান্ডার্ড রেট দ্বিগুণ করে দেন 10 টাকা দিয়ে, স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার 10 টাকা। তাহলে ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স পেয়ে গেলাম আমরা 200 টাকা। কি পাইলাম? ফেভারেবল না অ্যাডভার্স? ফেভারেবল। ফেভারেবল। একটু কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বোঝা গেছে না? তাহলে যখন সত্য একটা প্রশ্ন ছিল একটু বাইরের কথা আসতেছে, আমি সবাইকে মিউট করি, তারপরে আপনারা আমার সঙ্গে কথা বলবেন আনমিউট করে।
হ্যাঁ, দেখতে পাচ্ছেন স্ক্রিন এখন? স্যার আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা এমন যে স্যার একটা প্রোডাকশন প্রসেসে আইডিয়াল টাইম কতটুকু হতে পারে সেটা কি বাজেট করার সময় মাথায় রাখা হয়, নাকি অ্যাকচুয়ালি যখন হয় তখন এটাকে রেকর্ডে আনা হয়? মানে যদি বলতে চাচ্ছি, যদি আগে থেকে আমরা ক্যালকুলেশন করে রাখি যে আমার হচ্ছে প্রোডাকশন করতে গেলে 30টা ঘন্টা আমার হচ্ছে গিয়ে আইডল হবে, তবে সেক্ষেত্রে তো আমি ধরে নিলাম যে আসলে 150 ঘন্টার 120 ঘন্টাই অ্যাকচুয়ালি আমি ব্যবহার করতে পারি। ঠিক আছে, একটু জি, জি। বলবেন? অবশ্যই ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, সেন্সটা খুব পজিটিভলি বলছেন। আমরা এটা তো আগেও আমরা প্রোডাকশন যখন করব তার আগে থেকে তো আমরা রেকর্ডের জন্য আইডল টাইম কত হতে পারে না হতে পারে একটা হিসাব রাখতেও পারি, আমরা একটা বাজেট থাকতে পারে আইডল টাইমের জন্য। এটা তো অস্বাভাবিক না, এটা তো এটাই প্র্যাকটিক্যাল। বরং যে আমার মেশিন শিফট হতে পারে, আমার যে কি বলে ওয়ার্ক ফোর্স শিফট হওয়ার জন্য তখন আইডল টাইম যেতে পারে। তো এই টাইমগুলো তো আগের থেকে আমাদের মাথার মধ্যে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এটা বাজেটের মধ্যে থাকতে পারে, আমাদের হিসাবের মধ্যে থাকতে পারে। ইটস পসিবল, ভেরি মাচ পসিবল, এন্ড ভেরি মাচ প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল। এবার আমরা এক্সাম্পল 6টা করি। স্যার আমাদের কি এই যে আইডল টাইম প্লাস হচ্ছে এফিশিয়েন্সি, আইডল ভ্যারিয়েন্স, এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স আর রেট ভ্যারিয়েন্স, এই তিনটা মিলে কি স্যার টোটাল ভ্যারিয়েন্স হয়? এখানে দেখেন, আমরা এখানে 4টা ভ্যারিয়েন্স করব, একটা টোটাল ভ্যারিয়েন্স, আর টোটাল যদি আইডল টাইমের কথা আসে না আসে তাহলে টোটাল ভ্যারিয়েন্সের মধ্যে এফিশিয়েন্সি এবং ওই রেটটা করলেই হয়ে গেল। আর যদি আইডলটা বলা থাকে তাহলে আইডলটাকে আমরা আলাদা করে করব, আলাদা করে দেন আমরা এফিশিয়েন্সি এবং রেটটা বের করব। তাহলে টোটাল করলে আবার একই রকম হিসাব আসবে। আচ্ছা, এবার দেখেন আমরা এক্সাম্পল 6টা করি। এক্সাম্পল 6 এ বলছে Millenni Mitchell Limited makes a single product with the following information. কিছু ইনফরমেশন দিছে, বাজেটেড এবং স্ট্যান্ডার্ড ইনফরমেশন দিছে। আউটপুট হচ্ছে কি 1000 ইউনিট, আওয়ার্স 6000 ঘন্টা, লেবার কস্ট 42000। এটা যে বাজেটেড। তাহলে দেখেন আউটপুট 1000 বলে দিচ্ছে, আওয়ার্স 6000 ঘন্টা লাগে 1000 ইউনিট করতে, এবার লেবার কস্ট 1000 ইউনিট করতে লাগে 42000, অথবা 6000 ঘন্টার জন্য 42000 টাকা খরচ হবে। এটা আমাদের ছিল বাজেট। অ্যাকচুয়ালি করছি কি আউটপুট হচ্ছে 900 ইউনিট, তাহলে আউটপুট ছিল কম, কিন্তু আওয়ার্স পেড করছি 5500 আওয়ারের জন্য। তাহলে আমাদের হিসাব করতে হবে যে 9000 ইউনিটের জন্য কত আওয়ার লাগা উচিত ছিল এবং কত আওয়ার পে করছি। আওয়ার্স ওয়ার্ক বলতেছে 5200, তাহলে আওয়ার্স পেইড 5500, আওয়ার্স ওয়ার্ক 5200। তাহলে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, আওয়ার্স পেইড 5500 কেন করলাম যদি আওয়ার্স ওয়ার্ক যদি 5200 হয়ে থাকে? 300 হচ্ছে স্যার আমাদের আইডল। আইডল এক্স্যাক্টলি, রাইটলি সেড। তাহলে এখানে হচ্ছে কি আমাদের এটা বুঝে বলতে হবে জিনিসটা যে আমাদের আইডল টাইম এখানে আছে। এখানে কিন্তু আইডল টাইম কথা বলা নাই। দেখেন এক্সাম্পল মধ্যে আইডল টাইম কথা বলা আছে, কথা বলা নাই, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে, প্রশ্ন করতে বুঝতে হবে যে আমার এখানে আইডল টাইম আছে। নাহলে আমি আইডল আওয়ার্স পেইড 5500 টাকা করলাম, যেখানে আমার আওয়ার্স ওয়ার্ক 5200 ছিল। তাহলে আমার 300 ঘন্টার পেমেন্টটা বেশি কেন করলাম? তাহলে বুঝতে হবে আইডল টাইম। এই যে প্রশ্ন এভাবে বুঝে গেলে ইনশাআল্লাহ আপনারা আনসার করতে পারবেন। স্যার আমি আইডলটাই বুঝিনি স্যার। আইডল টাইম বুঝেন নাই? মানে আইডলটা কেন হবে, জিনিসটা কি স্যার? মানে আইডল আওয়ার, আইডল পেটা কেন বলতেছে, এটা কেন? আচ্ছা, কে বলছেন? প্রশ্নকর্তার নাম বলেন, আপনার নাম বলেন। স্যার মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন, হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার ভয়েসটা অবশ্য আমার কাছে আস্তে আস্তে পরিচিত হচ্ছে, আপনি অনেক প্রশ্ন করেন তো, থ্যাংক ইউ, এটা ভালো, আই লাইক দিস। তো মানে কেন আইডল টাইম হইলো, তাই না? আপনার অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 900 ইউনিট বলছে, আবার বলছে আওয়ার্স পেইড কত পড়ছে আপনি পড়েন, সালাউদ্দিন পড়েন। আওয়ার্স পেইড কত আছে এখানে? স্যার 5500। 500 আওয়ার্স পেইড মানে 5500 ঘন্টার জন্য আমি কি করছি? পেমেন্ট করছি। জি স্যার, 5200 কাজ করার জন্য 5500 পেড করছে, বেশি পেড কেন করছি? এখানেই আপনি বুঝতে হবে যে এখানে আমার 300 ঘন্টার জন্য আমি অতিরিক্ত পেমেন্ট করছি কেন? স্যার ভিতরে কোনো কিছু হয়েছে হয়তো বা। ওইটাই আমার, ওই 300 ঘন্টায় আমার আইডল টাইম। জি স্যার। অলস সময় ছিল, যে সময়ের জন্য আমাকে পেমেন্ট করতে হয়েছে, কিন্তু ওটা আনপ্রোডাক্টিভ পেমেন্ট ছিল, প্রোডাক্টিভ পেমেন্ট ছিল না। আমার এফিসিয়েন্সি ওখানে লস হচ্ছে। ওই টাকাটা আমার একটা খরচ হয়ে গেছে, বিভিন্ন ধরনের বলতে পারেন আপনি। আছে কিন্তু কাজ হয় নাই, এমন না স্যার? জি জি, আমার ফ্যাক্টরিতে ওয়ার্কাররা রয়েছে কিন্তু আমার তখন কাজ হয় নাই কোনো। তখন আমার কাজ হয়নি, 300 ঘন্টা আমার কোনো কাজই হয় নাই। স্যার উৎপাদন বন্ধ ছিল তখন, যে কোনো কারণে বন্ধ ছিল, ওটা আমার লস। বিভিন্ন ব্রেক ডে এগুলোতে কিন্তু অন্তর্ভুক্ত হয় নাকি স্যার?
জি ভাই, বুঝিনি এই কথাটা। আইডিয়াল টাইমে কি স্যার যে ওয়ার্কিং আওয়ারের সময় যে বিভিন্ন ব্রেক দেয় যেমন লাঞ্চ টাইম বা অন্যান্য এগুলো সব কি অন্তর্ভুক্ত হয়? হতে পারে, অবশ্যই হতে পারে। মেশিন ডাউন টাইম হতে পারে। আপনার নাই, আপনার মানে ম্যাটেরিয়াল শর্ট হয়ে গেছে, ম্যাটেরিয়াল ছিল না, কত কারণ হতে পারে, অনেক কারণ হতে পারে। হ্যাঁ, সুতরাং আপনার ওইটাকে দপ্তরের মধ্যে আনতে হবে আইডল টাইমটাকে। জি স্যার, তাহলে তো যে কোনো উৎপাদনের আগে তো মানে অবশ্যই জানা যায়, মানে একটা ফিক্সড আইডিয়াল থাকবে যে আমার এত হওয়ার কথা, তাই না স্যার? জি অবশ্যই জি স্যার। থাকতে পারে, নাও থাকতে পারে। এখন আপনার হঠাৎ করে আপনার র মেটেরিয়াল শেষ হয়ে গেছে, কিন্তু আপনার তো সেটা শিডিউলে ছিল না। আপনার যে মেশিন বন্ধ রাখবেন শিডিউল ছিল না, র মেটেরিয়াল শেষ হয়ে গেছে ভাই, কি করবেন আপনি? সব ওয়ার্কফোর্স আছে, র মেটেরিয়াল নেই, পাওয়ার ফেল হয়ে গেছে, পৃথিবী থেকে পাওয়ার চলে গেছে, কিছু করার নেই। তখন স্যার বাধ্যতামূলক ভাবে বন্ধ রাখতে হয়েছে। হ্যাঁ, বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে। হ্যাঁ স্যার, আমি কি এটার ব্যাপারে একটা গল্প বলতে পারি? শর্টলি বলতে পারেন, বেশি লম্বা করে না। ঠিক সময় লাগবে অবশ্যই স্যার। আইডিয়াল টাইমটা, এনিওয়েজ আইডল টাইমটা বুঝছেন কিনা সবাই? আইডিয়াল টাইম নিয়ে স্যার একটা গল্প বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি বলেন। স্যার ধরেন একটা কোম্পানিতে যখন আমরা শ্রমিক নিয়োগ দেই, এই শ্রমিককে আমরা যখন নিয়োগ দেই আমরা তো 8 ঘন্টা কাজ করাবো। হ্যাঁ, 8 ঘন্টা কাজ করাবো, এই হিসাবে আমরা তাদেরকে নিয়োগ দেই। এই 8 ঘন্টার মধ্যে কি কি থাকে, সে কাজ করবে এবং তার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, একটু রেস্টের ব্যাপার আছে 1 ঘন্টা, এরকম। এটা কিন্তু ধরে আমরা ওয়ার্ক পেড করা হয়, মানে আওয়ার পেড করা হয়, দেওয়া হয়। এখানে কিন্তু আইডল টাইম আনরেকর্ডেড, বাট এটা কিন্তু ইমপ্লাইড, এটা সবাই জানে। এটা এখানে খাওয়া দাওয়ার জন্য এটা কিন্তু আইডল টাইম বলা হচ্ছে না, এটার জন্য পে করা হয়। 1 ঘন্টা খাবে বা বসবে বা করবে, এই জন্য করা হয়। কিন্তু আইডল টাইমটা তাইলে কেন? ধরুন মনে করেন একটা ফ্যাক্টরি গেট থেকে একটা শ্রমিক মেশিনের কাছে যাবে, এই যে সময়টা লাগবে, এই সময়টাও কিন্তু ওই যে আমরা যখন মেশিনে ঢুকবো, ফ্যাক্টরিতে ঢুকবো, এখানে কিন্তু আমরা রেজিস্ট্রি করে যাচ্ছি যে কয়টার সময় আমরা ঢুকতেছি। এই যে যাবে এই সময়টা কিন্তু আইডল, এটা কিন্তু আইডল টাইম নয়। আইডল টাইমটা হলো যখন আপনি মনে করেন এই যে এটা স্পেসিফাইড থাকবে যে আপনি কোন সময় কি করবেন, খাবেন, এটা ঠিক আছে, এটা প্রি ডিটারমাইন্ড, প্রি নির্ধারিত, এটা থাকবেই। কিন্তু আপনি যখন দেখতেছেন, আপনি যখন কাজ করতেছেন একটা প্রসেসে দেখছেন যে একটা মেশিনের একটা পার্টস হওয়াতে আপনি ওই প্রসেসটা মানে 3টা ABC 3টা আছে, দেখা গেল 2 নম্বরে একটা প্রবলেম হলো। এই 2 নম্বরের প্রবলেমে কিন্তু আপনি দেখেন 1 নাম্বার কাজ করলেও হচ্ছে, 2 নাম্বারে এসে মালটা আটকে যাচ্ছে, 3 নাম্বারে যেতে পারছে না। এইটা কিন্তু শ্রমিকের দোষ নয়, এটা বলতে পারেন যে সবার জন্য কিন্তু এই প্রসেসটি নষ্ট। প্রসেসিং এর মধ্যে খুব প্র্যাকটিক্যাল, এটা হলো আইডিয়া। হ্যাঁ, আপনি খুব একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছেন, মানে প্রসেসিং টাইমের মধ্যে একটা সময় নষ্ট হতে পারে। হ্যাঁ, এখন আমি একটা কস্ট অ্যাকাউন্টেন্ট বা আমি কোম্পানির মালিক হিসেবে, আপনি একটা কোম্পানির মালিক হিসেবে আপনি চিন্তা করবেন যে আমার যে আইডল টাইম ওখানে নষ্ট টাইমটা হচ্ছে, সেই টাইমটাকে আমি কিভাবে আমার অ্যাকাউন্ট ফর করবো? আমি কি একটা বাজেট করবো, এটার জন্য একটা হিসাব রাখবো নাকি রাখবো না? আমি কি একটা এখানে আমাদের একটা অ্যালাউন্স দিব? অ্যালাউন্সের কথা একটু পরে আপনারা একটা এক্সাম্পল পাবেন। হ্যাঁ, তখন হবে কি আওয়ার্স ওয়ার্ক যেটা আছে সেটা আমাদের একটা অ্যালাউন্স দিয়ে দিলাম যে আমার কিছু অ্যালাউন্স বাজেট আছে, কিছু আমার আইটেম যাবে, ওইটার জন্য আমি মনে করেন 8 ঘন্টার কাজ আমার হয়তো বা ওখানে আমি কিছু 10% আমি মানে 8 ঘন্টার মধ্যে 10% দিলাম, বৃদ্ধি করলাম, যে ওই ঘন্টাটা আমি ওখানে মধ্যে রেটের মধ্যে আমি ডিস্ট্রিবিউশন করে দেবো। সুতরাং রেটটা আমার যা আছে তার চেয়ে একটু হাই হবে, 10% হাই হবে বিকজ অফ মাই আইডল টাইম। এভাবে আমি অ্যাকাউন্ট ফর করতে পারি। এরকম একটা এক্সাম্পল একটু পরে পাবেন। তখন দেখলাম যে যখন আপনার কনসেপ্টের সঙ্গে এটা মিলে গেছে, তাহলে ওখানে স্কোপটা আছে এবং এটা চিন্তা করাটাই উচিত যে যেহেতু আমার কাজ হচ্ছে আমাদের কস্ট অ্যাকাউন্টের কাজ হচ্ছে আমরা কস্টগুলোকে পারফেক্টলি বের করে নিয়ে আসা এবং কোনটা কারণে কি এটা করা। সুতরাং ওই জিনিসটা করার জন্য আমাদের একদম অ্যানালিসিস গুলো ভেঙে করলে মোর এফিশিয়েন্টলি আমরা কাজ করার জন্য সাজেস্ট করতে পারবো, ম্যানেজমেন্টকে আমরা পরামর্শ দিতে পারবো। আমার মনে হয় যে এখানে এক্সাম্পল 6টা এখানে করার আগে আমরা নামাজটা করে ফেলবো। নামাজটা পড়ে আসি, তারপর আমরা এক্সাম্পল 6টা করে আগাবো। স্যার কতক্ষণ ব্রেক স্যার? এই 7 থেকে 8 মিনিট, 10 মিনিট ম্যাক্সিমাম। ওকে স্যার। স্যার 11তে চলে আসবো, 5টা 11তে স্যার। জি ঠিক আছে।
হ্যাঁ আমি এসে গেছি, আপনাকে আছেন নাকি? স্যার আরেকটু টাইম নেন, মানে অনেকজন বলছে 11তে আসবে এর জন্য। অলরাইট, ঠিক আছে ঠিক আছে। এখন কটা বাজছে? স্যার 9, স্যার 2 মিনিট। 2 মিনিটে আমরা দেখি কি অবস্থা। হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? ইসলাম স্যার, স্যার পেজ নাম্বারটা একটু জানতে পারি স্যার, আমি এইমাত্র জয়েন করলাম, সরি। আচ্ছা আচ্ছা, এই যে 179। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। না সরি, এটা পেজ নাম্বারটা 179 না। হ্যাঁ 179, ঠিক আছে। হ্যাঁ সবাই কি আসছেন নাকি? সবাই আছেন? আমাদের ব্রেকের পরে সবাই আসছেন কিনা? জি স্যার। স্যার স্যার এখন শুরু করতে আমাদের কাছে এরকম কেউ আবার ফিরে আসছে এরকম আমাকে কেউ বলেন যে হ্যাঁ আমি নামাজ পড়ে আসছি। স্যার নামাজ পড়ে আসছে স্যার। স্যার নামাজ পড়ে আসছি স্যার। নামাজ পড়ে আসছি স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, আমি একটু আজকে আমার নামাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, আসলে শর্ট হয়ে গেছে আমার। এনিওয়েজ এক্সাম্পল 6 এ চলে আসি। এক্সাম্পল 6 এ কি বলতেছে? আমরা এখন ওই যে মানে দেখব যে মেলানি মিশেল লিমিটেড মেক্স আ সিঙ্গেল প্রোডাক্ট উইথ দ্য ফলোইং ইনফরমেশন। তাহলে বাজেট ছিল আমার আউটপুট 1000 ইউনিট, আওয়ার্স 6000, আর হচ্ছে কি আমার লেবার কস্ট 42000 টাকা। তাহলে এটা বাজেট ছিল, আর অ্যাকচুয়ালি ছিল আউটপুট 900 ইউনিট, আওয়ার্স পেইড 5500, আওয়ার্স ওয়ার্ক 5200, লেবার কস্ট 39100। তাহলে এখানে আমাদের আওয়ার্স ওয়ার্ক থেকে আওয়ার্স পেইডটা বেশি। আওয়ার্স ওয়ার্ক ছিল 5200 ইউনিট, 200 ঘন্টা, আওয়ার্স পেইড ছিল 5500 ঘন্টা। তাহলে এই যে 300 ঘন্টা বেশি করলাম, আমাদেরকে বুঝে নিতে হবে যে এটাই হচ্ছে আমাদের আইডল টাইম। হ্যাঁ, এই টাইমটা আমাদের এখানে কোথাও বলা নেই যে আইডল টাইমটা কি, কোথায় আছে না। এখানে কিন্তু আমাদের আওয়ার্স পেইড, আওয়ার্স ওয়ার্ক এই দুটো টার্ম থেকে আমাদের বুঝে নিতে হচ্ছে, বুঝে নিতে হবে। প্রশ্নের মধ্যে এই ধরনের দেখা যাবে, বলা মানুষ সবসময় আইডল টাইম বলে দেবে স্পেসিফিকলি, এরকম নাও হতে পারে। সুতরাং এইটা মাথায় রাখবেন যে আওয়ার্স পেইড কত, আওয়ার্স ওয়ার্ক কত। তাহলে 300 ঘন্টা আমরা বেশি পেমেন্ট করছি, এটাই আমার 300 ঘন্টা আমার আইডল টাইম। তাহলে আমাদেরকে ঘন্টার মধ্যে এই হিসাবটা আনতে হবে আমাদের ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করার সময়। এবার বলছে ক্যালকুলেট অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্সেস ফর লেবার। তাহলে আমরা প্রথমে দেখি যে আমার ইউসেজ ভ্যারিয়েন্সটা। আচ্ছা, আমার এখানে কিন্তু কারেন্ট চলে গেছে, যদি আমার এটা অফ হয়ে যায় তাহলে ওয়েট করবেন, আমি আবার জয়েন করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে স্যার। ঠিক। তো এখন দেখেন আমার তাহলে আমরা প্রথমে কি করব, ইউসেজ ভ্যারিয়েন্সটা, লেবার ইউসেজ ভ্যারিয়েন্সটা বের করি।
আমার ইউসেজ কথা হওয়া দরকার ছিল, কত হয়েছে 3 কেজি করে আমার মানে এক্সাম্পল কত, এক্সাম্পল 6 না, এক্সাম্পল 6 স্যার, এক্সাম্পল 6। হ্যাঁ, তাহলে আমার ইউনিট ছিল 900 ইউনিট আমি অ্যাকচুয়াল করছি। আমার পার ইউনিটে কত ঘন্টা লাগা উচিত ছিল? দেখেন এখানে আউটপুট বাজেট ছিল, আউটপুট 1000 বাজেট ছিল 6 আওয়ার্স স্যার, 6000 ইউনিট, 6000 আওয়ার্স, 6 আওয়ার্স বাজেট, 6 আওয়ার বাজেট ছিল। তাহলে 900 ঘন্টার জন্য কত? 5400 করেছি কত? 5 আই মিন হ্যাঁ? স্যার 52 52 আওয়ার্স ওয়ার্ক। 300 তো আইডল টাইম, 300 টা আমি আইডল টাইম হিসাবটা আলাদা করে করব। তাহলে আমার দরকার ছিল, উচিত ছিল 5400 ঘন্টা, করেছি 5200 ঘন্টা। তাহলে 200 ঘন্টায় হ্যাঁ 200 ঘন্টা তারপরে ফেভারেবল। আমার রেট কত ছিল? 60 টাকা স্যার, $60 $60 কিভাবে পাইলেন? স্যার আওয়ারকে দিয়ে লেবার কস্ট ডিভাইড করলাম। লেবার কস্ট 42000 টাকা ছিল বাজেটের, আর বাজেটের আওয়ার ছিল 6000 আওয়ার্স। 42000 কে 6000 দিয়ে ভাগ করলে 7 6 7 42 60 টাকা পার আওয়ার লেবার কস্ট ছিল আমার বাজেটের। আর সেখানে আমি সেই জন্য ওখানে 60 টাকা পেলাম। আর আমার ঘন্টায় আমার ফেভারেবল ছিল 200 ঘন্টা আমি কম ব্যবহার করেছি। জি স্যার, So, ফেভারেবল। আমার 7 দুগুণ 1400 টাকা কি ফেভারেবল, রাইট? তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা? এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স পেয়ে গেলাম। এবার আসেন রেট ভ্যারিয়েন্স করেন। রেটে আমার কত ডিফারেন্স ছিল? আমার 60 টাকা করে যদি হিসাব করি, তো একবার বলবেন লাস্টে কি বলছেন? 1400 টাকাটা কতটা? 1400 টাকাটা কি হয়ে আসছে? যে একটু আবার শুনতে পাই। আবার বলতেছি, দেখেন এখানে আমার বাজেটের আওয়ার ছিল 6000, কত ইউনিটের জন্য? 1000 ইউনিট। তার মানে পার ইউনিটে কত ঘন্টা বাজেট ছিল আমার? স্ট্যান্ডার্ড ছিল কত? 6 ঘন্টা। হ্যাঁ, আর টাকা ছিল এখানে 42000 টাকা পার ইউনিট। তাহলে কত টাকা? 42000 কে যদি 6000 দিয়ে ভাগ করি, তাহলে পার আওয়ারে কত টাকা? 60 টাকা ছিল আমাদের স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো আমরা এখন অ্যাকচুয়ালি প্রোডাকশন করছি 900 ইউনিট, 900 ইউনিটে, আর আমার লাগা উচিত ছিল কত ঘন্টা? 5400। 5400। হ্যাঁ, 6 ঘন্টা করে 6 নং 5400। কিন্তু আওয়ার্স, আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স কত আমরা পেমেন্ট করছি? এই যে আওয়ার্স ওয়ার্ক 5200। তাহলে 900 জন্য 5400 লাগা উচিত ছিল, 5200 ব্যবহার করছি। তাহলে 200 ঘন্টা কি করছি? ইনটু 7, মানে বেশ কম ইউজ করছে। কম ইউজ করছি, ফেভারেবল, ঠিক আছে। কম ইউজ করলে ফেভারেবল। জি স্যার। 60 টাকা ওই যে আপনার ওই যে তখন আপনি 6 টাকা দিয়ে গুণ করেন, তাহলে 1400 টাকা না কত? 60 টাকা দিয়ে 60 টাকা দিয়ে 7 দুগুণ 1400 টাকা। 1400। এবার এটা হচ্ছে কি আমার এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমার যেখানে আমরা ওয়ার্ক করছি ফাস্ট আর স্লো। হ্যাঁ, আওয়ার্স ওয়ার্কের উপরে নির্ভর করে ফাস্ট করছি না স্লো করছি সেটাই হিসাব করলাম। ওটা আমার লেবার এফিসিয়েন্সি করে। এবার রেট ভ্যারিয়েন্সটা যদি করতে হয়, তাহলে আমি 5500 ঘন্টা পেমেন্ট করছি। 5500 ঘন্টা টোটাল যাই পেমেন্ট করছি 60 টাকা করে। কত টাকা হওয়া ছিল? তাহলে 38500। 38500। কিন্তু আমি পেমেন্ট করছি কত টাকা? 39100। 39100 টাকা। তাহলে আমি টোটাল আবার ধরছি, কিন্তু এখানে আইডল টাইম সহ ধরছি 5500 ঘন্টা পেমেন্ট করছি, আর 39100 টাকা আমি পেমেন্ট করছি। তাহলে আমার ফার্স্টে কত হলো? স্যার $600। হ্যাঁ স্যার, ওই এখানে আমরা 5200 আওয়ার নিলাম না কেন? কারণ আমার না নিইনি আমরা। 5200 তো নিছি অ্যাকচুয়ালি আওয়ার্স ওয়ার্ক ফর 900 ইউনিট প্রডিউস করার জন্য আমি আসলে 5200 ঘন্টাই ব্যবহার করছি, 5500 ঘন্টা ব্যবহার করি নাই। 5500 জন্য পে করা 300 ঘন্টা আমার আইডল টাইমের জন্য আমি পেমেন্ট করছি। হ্যাঁ, এখন আমি এফিসিয়েন্সির মধ্যে যখন হিসাব করব, তখন আমি ওই 5200 টাকে আমি ধরতেছি এফিসিয়েন্সি ধরার জন্য। আর যখন রেট করব, রেট অ্যাকাউন্টে কিন্তু আমি 5500 টাকার জন্যই তো আমি 39100 টাকা পেমেন্ট করছি, নাকি? জি, আমি 5500 ঘন্টার জন্যই তো 39100 টাকা পেমেন্ট করছি, ঠিক না? তো আমি এই জন্য 5500 ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট, 5500 কে আমি যদি স্ট্যান্ডার্ড রেট 60 টাকা করে যদি গুণ করি, কত টাকা হয়?
38,500 38,500 টাকা, কিন্তু পেমেন্ট করছি কত টাকা? 39,100 তাহলে আমি কম করলাম 600 টাকা 600 টাকা 500 টাকা কি করলাম? বেশি করলাম না কম বেশি করলাম? বেশি বেশি অ্যাডভান্সটা অ্যাডভান্স এই হলো কি আমাদের আমরা রেট ব্যালেন্সটা বের করলাম। চলো এবার আপনি দেখেন যে আইডল টাইম ব্যালেন্স কত ছিল আমার আইডল টাইম ছিল 300 ঘন্টা 500 200 আর 300 ঘন্টা। এই 300 ঘন্টাকে আমি স্ট্যান্ডার্ড আওয়ার রেট করেন 7 টাকা 2100 ডলার আমার অ্যাডভান্স, কারণ এটা সবসময় ওয়েস্টেড। কত বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার আইডল টাইম ভ্যারিয়েন্স। আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি এখানে স্যার মিউট করে দেন স্যার সেটা শোনা যাচ্ছে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে কথা বললে আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? স্যার শব্দের জন্য শেষে আইডলটা বুঝিনি, একটু একবার বলবেন স্যার। আইডল টাইমটা কেন হইলো? আইডল টাইমটা কেন হইলো আমি আবার বলি। এখানে আওয়ার্স ওয়ার্ক 5,200, দেখেন আউটপুট 900 ইউনিট, আওয়ার্স পেইড 5,500, আওয়ার্স ওয়ার্ক 5,200, লেবার কস্ট 29,100। এগুলো সব অ্যাকচুয়ালি ঘটছে। জি স্যার অ্যাকচুয়ালি করছে। আমি অ্যাকচুয়ালি কিন্তু 5,500 ঘন্টার জন্য পেমেন্ট করছি 39,100 টাকা, কিন্তু এই 900 ইউনিট ব্যবহার করা উৎপাদন করার জন্য আমার সত্যিকার অর্থে আমার ঘন্টা ব্যয় হয়েছে 5,200 ঘন্টা, কিন্তু আমি 5,500 ঘন্টার জন্য পেমেন্ট করছি। তাহলে 300 ঘন্টার জন্য আমি বেশি পেমেন্ট করছি, ওইটাই আমার 300 ঘন্টা হচ্ছে আমার আইডিয়াল টাইম। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি আইডিয়াল টাকাটা দিয়ে গুণ করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি। তখন আইডিয়াল টাইম $300 কি আমি $60 দিয়ে আমার স্ট্যান্ডার্ড রেট ছিল। আমি আইডিয়াল টাইমের জন্য কত টাকা আমার লস হলো? 200 টাকা আমার অ্যাডভান্স। লস মানে তো অ্যাডভান্স, খরচ করে বলছি কোনো কাজে আসেনি। স্যার আইডিয়ালটা কি সবসময় অ্যাডভান্সই আসবে তাই না স্যার? আইডিয়াল টাইমটা অবশ্যই সবসময়, যদি আপনার কাউন্ট করা না থাকে তাহলে অ্যাডভান্স আসবে। আর যদি আপনার আইডিয়াল টাইম যদি বাজেট করা থাকে তখন আবার ওখানে আপনি একটা ব্যালেন্স করতে পারেন, কম বেশি ওটা করতে পারেন। ওটা আর ফার্দার ওটা দরকার নেই এখন, আপাতত একটু মনে রাখেন। ওকে স্যার। আপাতত একটু মনে রাখেন আইডিয়াল টাইমটা তো অবশ্যই আমার জন্য খরচ বেশি। আইডিয়াল টাইম মানে তো আমার খরচ বেশি। আমি যত আইডিয়াল টাইম কমাবো ততই তো আমার প্রোডাকশন কষ্ট কমে যাবে নাকি? জি স্যার। হ্যাঁ স্যার তাহলে এখানে টোটালটা কিভাবে হিসাব করব? হ্যাঁ, তাহলে এবার আমরা আসি। তাহলে আমাদের এখানে টোটাল আমাদের এখানে আইডল টাইম যেটা আলাদা করে বলা আছে 300, আমরা এখানে টোটাল কথা ওভাবে হিসাব করতে হবে না। আমাদেরকে বলা আছে অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্স, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্স করে দিচ্ছি। আইডল টাইমের জন্য আলাদা করছি, আর এফিসিয়েন্সি ব্যালেন্সটাকে 5,200 উপর করছি, অ্যাকচুয়ালির উপর করছি, এবং রেটটাকেও অ্যাকচুয়ালির উপরে আমরা হিসাব করছি। এবার আসেন আপনাদের কথা আরো ক্লিয়ার হবে, এখানে আসি ক্লিয়ার হবে। এক্সপেক্টেড আইডল টাইম, আমরা তো আইডল টাইমটা জানলাম, এবার বলতেছে এক্সপেক্টেড আইডল টাইম। কোথায় হারিয়ে গেল অবস্থা? এক মিনিট, হ্যাঁ জাস্ট 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন কি লিখতেছে, সাম অর্গানাইজেশনস মে এক্সপেরিয়েন্স আইডল টাইম অন এ রেগুলার বেসিস। এই যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল, আমাদের খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কথাবার্তা হচ্ছিল, দেখেন এখন মিল পাবেন কথাগুলো। Some organizations may experience idle time on a regular basis. For example, if demand is seasonal or irregular, but the organization wishes to maintain and pay a constant number of workers, they will experience a certain level of expected or normal idle time during less busy periods. এখানে একটা ডিমান্ড ইন সিজনাল ডিমান্ড মানে তো বুঝছেন নিশ্চয়ই, এটা কি বলতে যাচ্ছে আসলে বলেন তো? ইফ ডিমান্ড ইজ সিজনাল অর ইররেগুলার, একটা এক্সাম্পল দিতে বলবেন সিজনাল ডিমান্ড। স্যার যেমন রেইনকোট। হ্যাঁ ফ্যান্টাস্টিক। রেইনকোট বৃষ্টির দিনে বেশি বিক্রি হবে, ভালো একটা উদাহরণ দিচ্ছেন। শীতের দিনে রেইনকোটটা হয়তো লাগবে না, বিক্রি হয় না। শীতের দিনে গরম কাপড় কম্বল এগুলো। সেটাই তো। তাহলে ইফ ডিমান্ড ইজ সিজনাল অর irregular, but the organization wishes to maintain and pay a constant number of workers, they will experience a certain level of expected or normal idle time during less busy periods. In this situation, the standard labor rate may include an allowance for the cost of the expected idle time. কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা একটা অ্যালাউন্স দিতে পারি, সে কথাটা এখানে চলে আসছে। In this situation আমরা কি করতে পারি,
standard labor rate may include an allowance for the cost of the expected idle time. Only the impact of any unexpected or abnormal idle time would be included in the idle time variance. Only the impact of any unexpected or abnormal idle time. তাহলে unexpected and abnormal idle time মানে কি? আমরা যেটা স্ট্যান্ডার্ড করছি, আমি যেটা মনে মনে ভাবছিলাম যে আমার একটা সিচুয়েশনের মধ্যে আমার কিছু আমার অ্যালাউন্স, আমি কিছু আমার আইডল টাইম যাবে, ওটা যদি আনএক্সপেক্টেডলি বেশি হয়, অ্যাবনর্মাল হয়ে যায় আইডল টাইমটা, সেক্ষেত্রে কি করতে হবে? অনলি the impact of any unexpected or abnormal idle time would be included in the idle time variance. If actual idle time is greater than standard, then the variance is adverse. If actual idle time is greater than standard, then variance is adverse. If it is less than standard, then it would be favorable. তাহলে idle time এরও একটা আমরা স্ট্যান্ডার্ড করে বলতে পারবো তখন করে, তখন সেই অনুযায়ী আমি idle time একটা ভ্যারিয়েন্স তখন করতে পারবো অ্যাডভার্স নাকি ফেভারেবল। ইফ অ্যাকচুয়াল idle time যদি আমার বেশি হয় স্ট্যান্ডার্ড থেকে চেয়ে, তাহলে ওরা আমার জন্য অ্যাডভার্স, আর যদি আমার অ্যাকচুয়াল idle time স্ট্যান্ডার্ড থেকে কম হয় তাহলে আমার জন্য ফেভারেবল। তাহলে idle time হিসাবটা আমরা এভাবে আনতে পারি। একটু আগে আলোচনা হচ্ছিল, অনেকে প্রশ্ন করছিল, অনেকে আলোচনা করছিলাম, ইন্টারাকশন হচ্ছিল। এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে আপনারা আশা করি এখন উত্তরটা পেয়ে গেছেন। এক্সাম্পল হচ্ছে IT PLC experiences seasonal demand for its product. During the next period, the company expects that there will be an average level of idle time equivalent to 20% of hours paid. মানে আমি যত আওয়ার পে করবো তার 20% আমার আইডল টাইম হিসেবে পেমেন্ট করবো। এটা একটা অন্য একটা কি করছে কোম্পানি এক্সপেক্ট করছে, বা স্ট্যান্ডার্ড এক্সপেক্ট করছে, মানে এটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছে। The company's standard hour rate is $9 per hour before the adjustment for idle time payments. তাহলে বলছে নরমাল স্ট্যান্ডার্ড আওয়ার রেট হচ্ছে লেবার হচ্ছে $9 বিফোর দ্য অ্যাডজাস্টমেন্ট অফ আইডল টাইম পেমেন্টস। তার মানে এই 20% অ্যাডজাস্টমেন্ট না করে, এই 20% অ্যাডজাস্টমেন্ট করে যখন $9 দিব, তাহলে আমার লেবার রেটটা তখন বেড়ে যাবে। বিষয় হচ্ছে এই the standard time to produce 1 unit of output is 3 active বা productive hours. তাহলে 3 ঘন্টা করে লাগে অ্যাক্টিভ আওয়ার্স, আইডল টাইম ছাড়াই 3 ঘন্টা লাগে। Actual results for the period were as follows: number of units produced 3263, actual hours paid for 14000, actual active productive hours 10304. Required বলছে calculate the following variances for the period. The idle time variance আর the labor efficiency variance. তাহলে idle time variance থেকে আমরা আলাদা করে দেখতে হবে। তো দেখেন কিভাবে করছে, সলিউশন দিয়ে দিচ্ছে এখানে। The basic standard rate per hour must be increased to allow for the impact of the idle time. ওই যে $9 করে আমাদের রেট আছে, সেটাকে আমরা ওটার সঙ্গে আমরা কি করব, অ্যালাউন্স দেবো একটা আইডল টাইমের জন্য, আইডল টাইমে ইম্প্যাক্ট দেওয়ার জন্য কি করবো, তাহলে স্ট্যান্ডার্ড রেট তাহলে পার আওয়ার ওয়ার্ক হয়ে যাবে $9 ভাগ 0.8। 0.8 কেন? 0.8 কেন বলুন তো? Why 0.8 ভাগ 0.8 দিয়ে ভাগ 20% আইডল টাইম। রাইট। এটা একটা মানে কুইক একটা হিসাব। $9কে 0.8 দিয়ে ভাগ করে, এটা কি সবাই বুঝছেন কেন ভাগ করছে? মানে 100 টাকার মধ্যে না গিয়ে 20 টাকা বাদ দিয়ে 80 টাকা দিয়ে ভাগ করে রেট 80 টাকা। আপনি আবার উল্টাও করতে পারেন, 9 into 1.2 দিলেও বোধহয় একই রেজাল্ট আসবে না? 1.2 দিতে হবে, রাইট। মানে আমার এখানে $9 মধ্যে আমি 100% না 80%, তাহলে 100% $9, 100% কত টাকা? তাহলে 11 টাকা 25 পয়সা। মানে এখানে এই $9 মধ্যে যে আছে, এটা 20% যে আমি অ্যালাউন্স যোগ করলাম ইয়ার আইডল ক্যাপাসিটির জন্য, সেটা আমি এখানে ওই জন্য আমি 0.8 মানে 80% দিয়ে ভাগ করলাম, 9কে 80% ভাগ করলাম, তাহলে 100% আসলে 11 টাকা 25 পয়সা। আচ্ছা, the variance can now be evaluated at this increased hourly rate. এখন আমরা ভ্যারিয়েন্সটাকে ইনক্রিজ আওয়ারলি রেট অনুযায়ী আমরা এখন ইভালুয়েট করব। কিভাবে করব? এক্সপেক্টেড আইডল টাইম 20% ইনটু 14,000 আওয়ার্স পেইড। তাহলে আইডল টাইমটা আমার 20% ছিল, হ্যাঁ, আমার 14,000 ঘন্টা আমি অ্যাকচুয়াল আওয়ার্স পেইড। তাহলে আমার অ্যাকচুয়াল আওয়ার্স পেইডের মধ্যে আমার আইডল টাইম কত ছিল? 14,000 এর মধ্যে কত আইডল টাইম 20% হিসেবে? 2800 আওয়ার। স্যার এটা এক্সপেক্টেড আইডল টাইম।
জি স্যার 20% আমরা রেটের সাথে কেন করছি? এটা আমরা যদি আওয়ারের সাথে অ্যাডজাস্ট করতাম তাহলে না, এটা আমরা রেট সে কেন করছি, কারণ রেটকে আমরা অ্যানাউন্স করতেছি। আচ্ছা, আপনি একটু পরে আপনার আনসারটা পাবেন। এখন কেন করতেছি 42, এখানে 14,000 কে আমরা তাহলে 20% আইডেল টাইম বাই করলাম, কিন্তু আমার অ্যাকচুয়াল আইডেল টাইম ছিল কত? 14,000 বিয়োগ 10,304, 10,304 অ্যাকচুয়ালি কাছে, এবং আওয়ার্স পেড 14,000। তাহলে আমার অ্যাকচুয়ালি আমার আইডেল টাইম হয়েছে 3,696, কিন্তু আমার এক্সপেক্টেড ছিল 20% হিসেবে 2,800। তাহলে আমার 3,696 থেকে 2,800 বিয়োগ করলে 896 অ্যাডভার্স হয়েছে। অ্যাডভার্স আমার আইডেল টাইমটা, এটা হিসাব করছে কিসের? আইডেল টাইম ভ্যারিয়েন্স। 896 আমার আইডেল টাইম ভ্যারিয়েন্স দিয়েছে। এখন বেশি লাগছে। বেশি লাগছে। তাহলে স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার ওয়ার্ক 11 টাকা 25 পয়সা। এই যে আইডেল টাইমের জন্য যে স্ট্যান্ডার্ড রেট ছিল আমার 9 টাকা করে ছিল, 9 টাকাটা আমার আইডেল টাইমের জন্য আরো 11 টাকা 25 হিসাব করছি। তাহলে 11 টাকা 25 পয়সা দিয়ে গুণ করলাম, তাহলে আমার আইডেল টাইম ভ্যারিয়েন্স বেড়ে গেল 10,080 টাকা। এই যে 11 টাকা ওইটা দিয়ে আমরা গুণ করলাম, আমরা আইডেল টাইম ভ্যারিয়েন্স এখন 10,800 টাকা পেয়ে গেলাম। 896 গুণ 11 টাকা 25 পয়সা 10,800 টাকা। আমার বাজারের চাইটা বেশি। জি 1125 এর লেবার এফিসিয়েন্সি, এটা শেষ করেন, তাহলে আপনার মনে হয় আপনার প্রশ্নগুলো উত্তরগুলো পাবেন। 11.25 টা আরেকবার যদি একটু ব্যাক কেজে বুঝাই দিতেন তাহলে আমি একটু ওই যে 20% 11.25 টা কোশ্চেনের সাথে ম্যাচ করে যদি একটু ইয়া করে। আমি বলি, এই দেখেন এখানে কি আছে, আইটি লিমিটেড বলছে এখানে during the next period the company expects that there will be an average level of idle time equivalent to 20% of hours paid. যত আওয়ার পে করবেন তার 20% হবে আপনার আইডল টাইম। এখানে 14,000, এখানে অ্যাক্টিভ আওয়ার্স পেইড লেখা আছে 14,000, অ্যাকচুয়াল আওয়ার্স পেইড ফর 14,000 লেখা আছে। তার মানে 14,000 এর 20% হচ্ছে কত? 2800 ঘন্টা বাজেটেড আইডল টাইম। আর the company's standard labor rate is $9 per hour before the adjustment for idle time. তাহলে $9 যে পার আওয়ার বলছে, ওইটাকে আমি এই যে 20% দিয়ে আমি ইনফ্লেটেড করলাম আইডল টাইম যে ইনফ্লেট করলাম, 20% অ্যাড করা হয়েছে। ওই জন্যই আমার এখানে 90% সেখানে আরো 20% অ্যাড করে দিয়ে আমার এই 11 টাকা 25 পয়সা আসছে। 100% টাকা এটা স্যার। হ্যাঁ, এখন এটা আমি 9 টাকা দিয়েছে 80% দিয়ে ভাগ করলাম, 0.8 ভাগ করলে 9 into 1.20 হবে। তাহলে এখানে আসেন, এখন 11 টাকা 25 পয়সা গুণ করলাম, তাহলে 10,080 টাকা পেয়ে গেলাম অ্যাডভান্স আইডল টাইম ভ্যারিয়েন্স। এবার লেবার, এটা আমরা আইডল টাইম ভ্যারিয়েন্সটা পেয়ে গেলাম। এবার লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। তো লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কিরকম? আমাদের কত ইউনিট ইউজ করছিলাম? 3,263 ইউনিট প্রডিউস করছিলাম। 3,263 ইউনিটের জন্য আমার কত ঘন্টা লাগা উচিত ছিল? দেখেন, আমার প্রশ্ন বলা আছে স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস 1 ইউনিট অফ আউটপুট ইজ 3 অ্যাক্টিভ আওয়ার্স। তাহলে 3,263 আওয়ার জন্য কত হবে? 3,263 গুণ 3, ঠিক আছে না? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এটাই আপনি একটু রেসপন্স করেন। জি স্যার, এটাই 3,263 গুণ 3 ঘন্টা স্ট্যান্ডার্ড, তাহলে 9,789 ঘন্টা লাগা উচিত ছিল, বাট ডিড টেক, কিন্তু আমরা ব্যবহার করছি কত ঘন্টা? অ্যাক্টিভ আওয়ার্স, প্রোডাক্টিভ আওয়ার্স 10,304 ঘন্টা। লাগা উচিত ছিল 9,789, লাগাইছি 10,304। তাহলে আমার 10,304 থেকে 9,789 বিয়োগ করলে কত হয়? 515 অ্যাডভান্স। বেশি করছি না কম ব্যবহার করছি? বেশি লাগছে স্যার, বাজারের চেয়ে বেশি। বলে তো এই আসছে, তাহলে 515 ঘন্টা আমি অ্যাডভান্স করছি। স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার ওয়ার্ক, ওই যে 80% 100% করে আমরা 11 টাকা 25 পয়সা পাইছিলাম। স্ট্যান্ডার্ড রেটটাকে ঠিক করে আমরা অ্যানাউন্স দিয়ে 11 টাকা 25 গুণ করলাম, তাহলে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স পেয়ে গেছি 515 গুণ 11 টাকা 25 পয়সা 5,794 টাকা। ঠিক আছে স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন স্যার। এখানে আমরা 11 টাকা 25 পয়সা যেটা বের করছি সেটা হচ্ছে যে পার আওয়ার রেট স্যার। স্যার এখন হচ্ছে যে এখানে বলা হয়েছে 20% হচ্ছে আইডল হবে, তাহলে 11 টাকা 25 পয়সা 20% আইডল হবে, বাকি যেটা ওটা হচ্ছে স্যার আমার স্ট্যান্ডার্ড। তো তাহলে এখানে 9 টাকা যদি 80% হয় তাহলে হচ্ছে যে 2 টাকা 25 পয়সা হচ্ছে আইডল হচ্ছে। তাহলে স্যার এখানে আইডল দিয়ে আইডল গুণ হবে না, মানে 11 টাকা 25 পয়সা দিয়ে গুণ কেন করছি? এখানে 2 টাকা 25 পয়সা আইডল টাইমটা তো পুরো এটাই আপনার ফুল পেমেন্ট দিছেন তো আপনি তো আপনার সাথে আইডল টাইমের পেমেন্ট দেন নাই, 2 টাকা 25 পেমেন্ট দেন নাই। আপনার যে 300 ঘন্টা বা যত ঘন্টা আপনার আইডল টাইম গেছে ওটা জন্য কি আপনি কি ভেঙে
টাকা দিচ্ছেন আপনি তো ওই আপনাকে ছাড়বে লেবার না স্যার লেবার বলবে যে আমি বসেছি তো কিসে আপনি প্রোডাকশন দিতে পারবেন নাই এটা আমার দোষ রাইট রাইট স্যার আমার কাউন্টারটা খাইছেন আপনি আমি অন্য জি, জায়গায় কাজ করতে আমি টাকা পাইতাম আপনি আমাকে দেন টাকা বলবেন না আপনাকে বলেন জি স্যার অবশ্যই। স্যার মানে হচ্ছে ফুল প্রোডাকশন লেবার ইজ লাইক দ্যাট সেজন্য আপনাকে দিতে হবে পুরো টাকা জি স্যার বুঝছি স্যার আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমরা একটু আগাই তাহলে আমরা মোটামুটি একটু বলতে মাথায় আসছে অঙ্কগুলা এটা সব কনসেপ্টের ব্যাপার কনসেপ্টগুলো মাথায় ঢুকে ফেলেন বাদ বাকি আপনাদের প্র্যাকটিসের উপরে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ কনসেপ্টগুলো ঢুকছে কিনা বলেন কনসেপ্টের সমস্যা থাকলে আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আমাকে কোনোদিন আটকাবেন না ইনশাআল্লাহ কোনোদিন এখানে পাস করতে হবে এখানে পাস না করার কিছু কোনো কারণ নেই এই পরীক্ষাতে একদম মানে ভেরি ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট সবাই পাস করবেন ইনশাআল্লাহ স্যার কনসেপ্ট স্যার একটা প্রশ্ন ছিল স্যার বলেন স্যার আমরা এই যে ভেরিয়েন্সটা যদি 9 দিয়ে গুণ করতাম তাহলে হতো না স্যার এই যে আমাদের যে হ্যালো হয়তো 20% বলা ছিল 3696 যে আমাদের যে অ্যাকচুয়াল যে আইডিয়াল টাইমটা ওই আইডিয়াল টাইমটাকে যদি আমরা আমাদের লেবার পাওয়ার আওয়ার দিয়ে গুণ করতাম তাহলে স্যার আমাদের আইডিয়াল টাইম ভেরিয়েন্সটা আসতো না স্যার পাশে গেলে দেখেন না আসে না তো স্যার? 696 হ্যাঁ কত আসে কতটি করতেন তা আমরা যদি আমাদের যে পার আওয়ার যে টাইম এটা ছিল রেটটা ছিল $9 $9 ওটা দিয়ে গুণ করতে টাকা করতে আসতো কিনা টাইমটা ছিল ওইটাতে গুণ করি আচ্ছা করে দেখি এটা আসে কিনা না আসলে আমরা আলোচনা করবো হিসাব করে দেখেন হ্যাঁ এটা আসবে সব দিক দিয়ে আপনি বিভিন্ন ভাবে হিসাব করে দেখতে পারেন আপনি কোনো অসুবিধা নেই আপনি যেটা বলছেন প্রশ্নটা এটা আপনি নিজে ক্যালকুলেশন করে দেখিয়ে আসে কিনা বলিয়েন ঠিক আছে বাট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন জি স্যার ওকে স্যার এবার আসি আমরা ভ্যারিয়েবল ওভারহেড আমাদের এবার লেবার সংক্রান্ত ঘটনা শেষ আমরা ডাইরেক্ট মেটেরিয়াল সম্বন্ধে জানলাম লেবার সম্বন্ধে জানলাম এবার আমরা ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্সেস variable overhead variances are similar to direct material and direct labor cost variances আমরা direct material direct labor যেভাবে করেছিলাম এটাও similar in standard cost product costing a variable production overhead total variance can be calculated and this can be analyzed into an expenditure variance and an efficiency variance আমরা আগে যা করছিলাম যে আমাদের টোটাল ভ্যারিয়েন্স এটা করলাম প্রথমে টোটাল ভ্যারিয়েন্স বের করে ওটাকে আবার ফার্দার অ্যানালাইজ করে আমরা আবার একটা এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স আর একটা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের মধ্যে ভাগ করতে পারি হ্যাঁ আচ্ছা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি করছিলাম টোটাল ভ্যারিয়েন্সটাকে ভাগ করে স্প্লিট করে দুই ভাগে ভাগ করছিলাম কি ভাগে করছিলাম ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স হ্যাঁ প্রাইস ভ্যারিয়েন্স আর একটা ম্যাটেরিয়াল ইউজার্স ভেরিয়েন্স লেবারের ক্ষেত্রে কি করছিলাম রেট ভেরিয়েন্স এফিশিয়েন্সি ভেরিয়েন্স আর হচ্ছে আইডল কার্ভ রেট নাও রেটটা আইডলটা মাথায় রাখেন রেট ভেরিয়েন্স আর এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা বলি রেট ভেরিয়েন্স এন্ড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এটা হচ্ছে মোদ্দা কথা জি এখন এখানে কি বলতেছি এখানে রেট বলতেছি এখানে বলছি এক্সপেন্ডিচার যেহেতু ভ্যারিয়েবল ওভারহেড আর লেবারের ক্ষেত্রে রেট বলছি কারণ লেবারটা রেটই বলি আমরা এখানে এক্সপেন্ডিচার বলছি ডিফারেন্স কিন্তু কিছু নাই কনসেপ্ট কিন্তু বেসিক্যালি কি সেম সেটা মনে রাখতে হবে এন্ড দিস ক্যান বি তাহলে ভ্যারিয়েবল ওভারহেডটা হচ্ছে কি দিস ক্যান বি অ্যানালাইজড ইনটু এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স মানে যেটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রাইস ভ্যারিয়েন্স ছিল লেবারের ক্ষেত্রে রেট ভ্যারিয়েন্স ছিল এই ক্ষেত্রে এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স আর এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ছিল ইউসেজ ভ্যারিয়েন্স লেবারের ক্ষেত্রে ছিল এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স আর ভ্যারিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি বেসিক কনসেপ্ট সেম উইথ সার্ভিস কস্টিং যদি সার্ভিস ডিপার্টমেন্ট হয় আমাদের প্রোডাক্ট নাই সার্ভিস দিয়ে আমাদের বিক্রি a variable overhead total variance can be calculated but this might not be analyzed any further total variance টা বের করতে হয় ওখানে আর efficiency variance আর expenditure আলাদা করে কোনো ফার্দার কিছু করার সুযোগ থাকে না আসলে since variable production overheads are normally assumed to vary with labor hours work আমরা কিন্তু মনে আছে আপনাদের আমরা অ্যাবজর্পশন কস্টিং করার সময় বা ওই যে মার্জিনাল কস্টিং করার সময় আমরা রেট দিয়ে করছিলাম বেশিরভাগ সময় কিন্তু লেবার আওয়ার কত ঘন্টা হয়েছে সেটার উপর নির্ভর করে আমরা ওভারহেডটাকে চার্জ করছিলাম ঠিক কিনা মনে আছে কিনা আপনি বলেন জি স্যার বেসিস অফ অ্যালোকেশন বেশি করে আমরা অ্যালোকেশন করছি লেবার আওয়ার উপরে বেসিস করে সেজন্যই এই ক্ষেত্রে ওইটা আমাদের মাথায় আবার একটু রিভিউ করে নিয়ে আসতে হবে সিন্স ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেডস আর নরমালি অ্যাজিউমড to vary with labor hours work labor hours কম বেশির সঙ্গে ওভারহেডটা কম বেশি হয় labor hours are used in calculations this means for example that
the variable production overhead efficiency variance uses exactly the same hours as the direct labor efficiency variance. আমরা direct labor efficiency variance যেভাবে শিখলাম, আমরা variable overhead efficiency variance করার সময় ওই লেবার আওয়ারটা যদি ইউজ করব, তাহলে সেম কনসেপ্ট, সেম বেসিক অথবা সেম বেসিস যেটাই বলো না কেন, হ্যাঁ। So variable production overhead efficiency variance uses exactly the same hours as the direct labor efficiency variance. এবার আসেন details of the variances. Variable production overhead total variances. What is the difference between the standard variable overhead cost of the actual production, standard variable overhead cost of the actual production? দেখছেন, আবার এই actual productionটা কিন্তু actually থাকবে দুই ক্ষেত্রেই, and difference টা আরেকটা সঙ্গে হবে the actual cost of variable production overheads. এখানে actual cost যখন হবে তখন actual rate, actual hours. So এখানে B তে দুইটাই actual, আর A তে standard variable overhead cost actual production. তাহলে শুধুমাত্র স্ট্যান্ডার্ড রেটটা এখানে একটা এই যে ডিফারেন্স, তাহলে এই দুটো ডিফারেন্স হচ্ছে কি আমার টোটাল ভ্যারিয়েন্স। তাহলে একটা পারফরম্যান্স কি বলছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ আউটপুট, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ আউটপুট শুড কস্ট বা স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস ডিড কস্ট এক্স মাইনাস ওয়াই, যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমার টোটাল ভ্যারিয়েন্স। তাহলে এই টোটাল ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড ভ্যারিয়েন্স ক্যান অলসো বি অ্যানালাইজড ফার্দার। এটাও আবার ফার্দার অ্যানালাইজ করা যায়। কিভাবে যায়? It can be analyzed into two sub variances. একটা হচ্ছে কি a variable production overhead expenditure variance, এটা হচ্ছে paying more or less than expected, paying more or less than expected. আর হচ্ছে a variable production overhead efficiency variance, এটা হচ্ছে using more or less variable overheads per unit than expected. Using more or less হচ্ছে কি ব্যবহার সংক্রান্ত, ওটা হচ্ছে কি আমার efficiency variance, আর পেইং মোর অর লেস হচ্ছে কি আমার ওভারহেড পেমেন্টের সংক্রান্ত, ওটা হচ্ছে কি আমার এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, মানে প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার। এটা কিন্তু প্রোডাকশন ওভারহেড কথা বলছি। তারপর আসেন হ্যাঁ, সীমা কি বলতেছে? সীমা ওই একই কথা, measures the difference between the variable overhead that should be used for actual output and variable production overhead are actually used. এটা হচ্ছে overhead total variance। ওই আমরা যা বললাম তাই, এগুলা না পড়ি। হ্যাঁ, এবার দেখেন variable production overhead expenditure variance, variable production overhead expenditure variance এর মধ্যে কি হবে, number of hours worked, should cost per hour, standard, did cost, actual, ये করলে ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা বের হয়ে যাবে। ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের পারফরম্যান্স হচ্ছে কি অ্যাকচুয়াল আউটপুট প্রোডিউসড। এখানে দেখেন এক্সপেন্ডিচার ক্ষেত্রে অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, আর এখানে অ্যাকচুয়াল আউটপুট প্রোডিউস। এটার জন্য আমার শুটতে কত ঘন্টা লাগার দরকার ছিল, ডিডতে কত ঘন্টা লাগাইছি, এক্স ওয়াই মাইনাস করে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ঘন্টায় বেরোলো ইন আওয়ার্স, এক্স থেকে মাইনাস বাদ করে ওয়াই আওয়ার্স ঘন্টায় বেরোলো। ওটা দিয়ে আমি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল ওভারহেড পার রেট পার আওয়ার রেট যেটা আছে সেটা গুণ করলে আমি ভ্যারিয়েবল প্রোডাকশন এফিসিয়েন্সি, ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা পেয়ে যাবো ঠিক আগের মতো। ঠিক আমরা লেবারের ক্ষেত্রে যে কাজ করছি বা আপনার আমাদের যে ম্যাটেরিয়াল ক্ষেত্রে যেটা করছি ঠিক একই। এক্সাম্পল 7টা করলে একদম ক্লিয়ার। The budgeted output for Catherine Bennett Limited for May was 1,000 units of product A. Each unit requires 2 direct labor hours. Variable overheads are budgeted $3 per hour for labor hour. তাহলে অ্যাকচুয়াল হচ্ছে গিয়া আউটপুট 900 ইউনিট, যেটা আমার বাজার ছিল 1000, করছি 900। লেবার আওয়ার্স ওয়ার্ক 1980 ঘন্টা, ভ্যারিয়েবল ওভারহেড 5554। তাহলে আমার 19 এর জন্য কত ঘন্টা আপনারা নিজেরা বলেন। স্ক্রিনে एग्जांपलটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে দেখা যাচ্ছে তো। ওইটা আপনার চাপ লাগছে, ও ঠিক করে নেন। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার। জি জি।
তাহলে আমরা দেখেন এবার আমাদের কি বলছে এখানে বের করতে বলছে ক্যালকুলেট অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্সেস, ক্যালকুলেট অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্সেস ফর ওভার ভ্যারিয়েবল ওভারহেডস। তা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েন্সেস মানে কি বের করবেন? এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স বের করবেন, তারপরে স্পেন্ডিং এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স বের করবেন। তো করেন, আগে এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা করেন। আমার 900 ইউনিটের জন্য কত ঘন্টা শুট আমাদের মানে কত ঘন্টা লাগা হচ্ছিল? 2 ঘন্টা 2 ঘন্টা 1800 1800 হ্যাঁ। আর আমার 108 লাগছে 1980 জি স্যার। না, আগে আপনি টোটালটা বের করেন, টোটালটা বের করেন। আপনি 1980 ঘন্টার জন্য কত টাকা পেমেন্ট করছেন আর কত টাকা পেমেন্ট করা হচ্ছিল, আগে টোটাল ব্যালেন্সটা বের করেন। 1980 ঘন্টার জন্য কত টাকা পেমেন্ট করার দরকার ছিল, কত টাকা পেমেন্ট করছি? সো 900 ইনটু 2 ইনটু 3 না, আমি কত ঘন্টা ব্যবহার করছি? লেবার আওয়ার্স ওয়ার্ক 1980 ঘন্টা, 3 টাকা দিয়ে গুণ করেন। 5940 5940 1980 তে 80 ঘন্টা কাজ করলে স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী আমার পেমেন্ট করার কথা ছিল, শুট কস্ট ছিল 5940, এক্সকিউজ মি 5940। এবার দিছি কত টাকা, খরচ করছি কত টাকা? 54 5540 আমরা খরচ করছি। তাহলে আমরা ডিফারেন্স করেন কত টাকা? 396 স্যার। 396 কি এটা কি আমার ফেভারেবল নাকি ফেভারেবল? এটা ফেভারেবল, যেহেতু আমি খরচটা আমি কম করছি। 1980 ঘন্টা ব্যবহার করে আমার খরচটা 396 টাকা কম খরচ হয়েছে, তাই তো? ফেভারেবল। এবার আমার বের করতে হচ্ছে কি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আমি কিভাবে হিসাব করব? আমার 900 ইউনিট আমি উৎপাদন করছি, আমার স্ট্যান্ডার্ড আওয়ার ছিল কত ঘন্টা করে? 2 ঘন্টা করে। তাহলে আমার লাগা উচিত ছিল কত ঘন্টা? 1800 ঘন্টা। আমি কিন্তু ব্যবহার করেছি কত ঘন্টা? 1980। তাহলে ডিফারেন্স কত? 180 কি বেশি করছি না কম করছি? এবং অ্যাডভান্সটা ফেভারেবল কোনটা? অ্যাডভার্স 180। তাহলে অ্যাডভান্স 180 আমার থেকে স্ট্যান্ডার্ড রেট কত টাকা? 540 টাকা অ্যাডভান্স। 540 এই তাহলে আমাদের প্রোডাকশন ওভারহেড এফিশিয়েন্সি ভ্যারিয়েন্সটাও ওখানে পেয়ে গেলাম। এই হলে কি মোটামুটি ঘটনা। আর অল্টারনেটিভ এটা একটা মেথড দেখা দিচ্ছে এখানে, দেখেন এখানে একটা আরো ক্লিয়ার হবে জিনিসটা। Using the same example, calculate appropriate variances for variable overhead using the following format: standard rate, standard hour, standard rate, actual hour, standard rate. মানে স্ট্যান্ডার্ড রেটটা ঠিক আছে, শুধু আওয়ার ডিফারেন্স, এর জন্য এফিশিয়েন্সি ভ্যারিয়েন্সটা পেলাম। আর অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল আওয়ার অ্যাকচুয়াল রেট, তার মানে অ্যাকচুয়াল আওয়ার ঠিক আছে, শুধু রেটের ডিফারেন্স কারণে যেটা আছে সেটা এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, সেটাও পেয়ে গেলাম। এখানে দেখেন আমার 2 ঘন্টা করে স্ট্যান্ডার্ড আওয়ার স্ট্যান্ডার্ড রেট 2 ঘন্টা করে লাগার কথা, 900 ইউনিটে 3 টাকা করে 5400 টাকা লাগার কথা, কিন্তু অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট 1980 ঘন্টা লাগাইছি, স্ট্যান্ডার্ডে 3 টাকা করে 5940 টাকা। তাহলে আমার এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স 540 টাকা অ্যাডভান্স আমরা পেয়ে গেলাম। আবার দেখেন এখানে এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স কত আসছে, আমার অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট 1980 ঘন্টা 3 টাকা করে 5940 টাকা, অ্যাকচুয়াল আওয়ার অ্যাকচুয়াল রেট ওই যেটা পেমেন্ট করছি আমাদের 5554 টাকা, ডিফারেন্স করলে 396 টাকা আমাদের ফেভারেবল। তাইলে আমার দেখেন যোগ বিয়োগ করলে কত? ঠিক আছে 540 অ্যাডভান্স 140। এই 140 টাকা আসলে আমার টোটাল ভ্যারিয়েন্স। জি অ্যাডভান্স টোটাল ভ্যারিয়েন্স। হ্যাঁ, এরপরে আরেকটা एग्जांपल করতে পারলে ভালো হতো, বাট আমার টাইমে কুলাবে কিনা আই এম নট শিওর। এখন কটা বাজে? তার টাইম শেষ হয়ে গেছে। টাইম কত শেষ হয়ে গেছে। আমরা একটা টাইম কিন্তু আমাদের টাইম একটা চলে যায় নামাজে, বুঝছেন না? এই নামাজের জন্য কিন্তু আমাদের একটা অ্যালাউন্স নেওয়া উচিত আমাদের আইসিএম এর অফিস থেকে, তাহলে কিন্তু আমাদের হ্যাঁ আমাদের ক্লাসগুলো যে রেকর্ড হচ্ছে স্যার আইসিএমবি থেকে স্যার এটা দেওয়া হবে না স্যার? রেকর্ড যদি রেকর্ডটা করতেছে স্যার রেকর্ডটা দিলে ভালো, কারণ মাঝে মাঝে ইন্টারনেট কানেকশনটা স্যার আপ ডাউন করে, তখন অনেক কিছু মিস হয়ে যায় স্যার।
আমাদের আপডেট রেকর্ড গুলো স্যার দেওয়া হয় তো, রেকর্ড প্রতিদিনেরটাই দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? আমরা পাই না তো ভাই। এটা ফেসবুক গ্রুপে আছে। এটা তো পার্সোনালি করে, এটা তো পার্সোনালি করে, এটা পার্সোনালি করে, আইসিএমই থেকে দেয় না। এটা আইসিএমই টা কখনো দেয় না, কারণ এটা আগের বারও দেয় নাই, বিজনেস লেভেলে করছে তখনও দেয় নাই। তো ফেসবুক গ্রুপটা পার্সোনালি করে, ওইটা তো নিলে পারেন, ওটা তো ইউটিউবে চ্যানেল আছে ওদের পার্সোনালি। এটা আমার মনে হয় যে এটা দিলে তো এখানে কোনো আমি ঝামেলা দেখি না আসলে। আপনাদের ভালোই হবে। পার্সোনালি দিক আর যেই দিক না কেন এটা দেওয়া হচ্ছে, রেগুলারটাই দেওয়া হয়, মানে আপু ওই ফেসবুক গ্রুপটা একটু দিবেন, লিংকটা একটু দিয়ে দিন তো আপু। হ্যাঁ জি আপু দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওকে ওকে আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা আমার ক্লাসের সঙ্গে সঙ্গে আমি যে ক্লাস করাচ্ছি আপনারা কি একটু বাসে রিভিউ করেন তো না? আমার এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার সঙ্গে সঙ্গে একটু রিভিউ করেন, আমি যা পড়াচ্ছি তাই এটাও যদি করেন, আপনাদের অন্ততপক্ষে যাই হোক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট যদি ক্লিয়ার করে ফেলতে পারেন, বাদ বাকিটা আপনাদের প্র্যাকটিসের উপরে। হ্যাঁ, কষ্ট হবে না ইনশাল্লাহ। আপনারা এই সাবজেক্টে অবশ্যই খুবই ভালো করে পাস করতে পারবেন। কনসেপ্টগুলো আমার সঙ্গে আপনারা বাসায় সঙ্গে সঙ্গে রিভিউ করেন, আমার সঙ্গে সঙ্গে রিভিউ করলে যা পড়েছি তাই রিভিউ করলেন, পারলে কিছু বেশি বললেন, অসুবিধা নেই, আরো ভালো। কিন্তু অন্ততপক্ষে অ্যাটলিস্ট আমারটা রিভিউ করেন। আমি ক্লাস করানোর পরে 1 ঘন্টা 2 ঘন্টা বসেন, রিভিউ করে ওটাকে আবার মাথা মধ্যে নিয়ে আসেন। কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেন, আপাতত একটু করেন, আমাদের প্রিপারেশনটা ধরেন না 70% হয়ে যাবে। বাকি 30% আমরা প্র্যাকটিস করতে 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 পড়তে পড়তে অঙ্কগুলো বেশি বেশি দেখবো, আর আমরা সলভ কিভাবে হচ্ছে সেভাবে দেখবো, দেখে দেখে আমাদের ইনশাল্লাহ এটা আয়ত্তের মধ্যে চলে আসবে। কোনো ঝামেলা নাই, এটার মধ্যে ইজি, ভেরি ইজি। কনসেপ্টটাও খুবই ইন্টারেস্টিং, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, আমাদের সারা জীবন কাজে লাগবে। সো সেটা আপনার সেভাবে নেন আর কি, ইনশাল্লাহ সবাই পাস করবেন। ঠিক আছে, আজকে এটুকু থাক। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি আপনারাও ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা, যে ভাইয়াটা বলছেন লাস্ট ইয়াতে বিজনেস লেভেলে ক্লাস করছেন, ভাইয়াটা কি আছেন? হ্যালো।